আচ্ছা, আমরা ওয়েট করছি স্টুডেন্টদের জয়েন করার পরে আমরা শুরু করব। এখনো সবাই আসেনি। আমরা 2-3 মিনিট পর শুরু করছি, সবাই জয়েন করার পর। আচ্ছা, আমরা লাইভে মেম্বার সংখ্যা হয়তো আস্তে আস্তে বাড়বে। আমি মেইন সেশনে যাওয়ার আগে প্রিলিমিনারি কিছু কথা বলা শুরু করি। প্রিলিমিনারি কথা যেটা, সেটা হচ্ছে যে রেসপিরেটরি সিস্টেমটাই কেন আমরা চুজ করলাম যে আজকের সেশনের জন্য। আমরা ওয়ার্ডে যত পরিমাণ পেশেন্ট আমরা দেখি, সেটা আমাদের প্রাইভেট প্র্যাকটিস হোক অথবা হচ্ছে আমাদের হাসপাতালে ওয়ার্ড হোক, তো সেখানে দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য পেশেন্ট আর ফ্রম রেসপিরেটরি সিস্টেম। আর প্রাইভেট চেম্বারের কথা যদি বলি, আমরা জিপি প্র্যাকটিস করি অথবা হচ্ছে রেসপিরেটরি স্পেশালিস্ট হই, সেটা সেখানেও দেখা যায় যে যে জিপি প্র্যাকটিসের ক্ষেত্রেও হচ্ছে সবচেয়ে বেশি পেশেন্ট যে সিস্টেমের, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম ইনভলভ করে না বডির এমন কোনো পার্ট নাই। যেমন হচ্ছে যে এখন যেই প্যান্ডেমিক চলতেছে, করোনা, এই করোনা কিন্তু বেসিক্যালি রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ, বাট এমন কোনো সিস্টেম নাই যে সিস্টেমকে এফেক্ট করছে না। এটা তো এই কারণেই হচ্ছে যে রেসপিরেটরি সিস্টেম এমবিবিএস স্টুডেন্টদের জন্য হচ্ছে একটা খুব টাফ একটা ব্যাপার হয়ে যায়। কারণ হচ্ছে যে এখানে বেশ কিছু সাউন্ড শোনা লাগে: ভ্যাসিকুলার ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ভ্যাসিকুলার প্রলন্ড এক্সপিরেশন, ক্রেপস, রঙ্কাই, প্লুরাল ভ্রাপ। তো এগুলো ডিফারেন্সিয়েট করা একটু কঠিন হয়ে যায় স্টুডেন্টদের জন্য। তো আজকের ক্লাসটা আমি নিচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য, মানে যারা হচ্ছে অলরেডি ওই বেসিক পার্টটুকু আছে তাদের জন্য। তো এমবিবিএস লেভেলে যে আসতে পারবে না এমন না। এমবিবিএস স্টুডেন্ট যারা আছো, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার আর ইন্টার্নশিপ, ওদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে, কারণ আমি আজকে বেসিক পার্টটুকু বলবো না। আমি বলবো যে একটা পেশেন্ট যখন আমার হাসপাতালে আসলো, আমি কিভাবে চিন্তা করব যে এই রোগীটা কি হতে পারে। এই রোগীটা ডায়াগনোসিস যদি এটা হয়, তাহলে হচ্ছে আমি এটার পেছনে কারণ কি কি চিন্তা করব। শুধু কারণ চিন্তা করব, ডায়াগনোসিস চিন্তা করব, এই পেশেন্ট কি কি কমপ্লিকেশন নিয়ে আসছে, আমি জাস্ট এই ব্যাপারটা ফোকাস করার জন্য আজকে আমার এই সেশনটা। এইভাবে কিন্তু হচ্ছে আমরা এমআরসিপি পেসেসের ক্ষেত্রে যখন হচ্ছে পেশেন্ট আমরা ডিল করি বলতে আর কি, এমআরসিপিতে কিন্তু দুইটা জায়গায় রেসপিরেটরি সিস্টেমের কেস দেওয়া হয়। একটা হচ্ছে শর্ট কেস, একটা রেসপিরেটরি সিস্টেম থাকে। আরেকটা থাকে হচ্ছে সেটা হচ্ছে স্টেশন 5 বলে, ব্রিফ ক্লিনিক্যাল কনসালটেশন। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা, আমার আউটডোর মেডিকেল অফিসার হিসেবে আমি আছি, আউটডোরে বসে আছি, একটা পেশেন্ট আসলো, আমার হাতে সময় 8 মিনিট। এই 8 মিনিটের মধ্যে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, পেশেন্টকে এক্সামিনেশন করতে হবে, পেশেন্টের সাথে কথা বলতে হবে যে আপনার ডায়াগনোসিস এই, আপনার ডায়াগনোসিসের জন্য আমরা এই টেস্ট করব, এটার জন্য আমরা ট্রিটমেন্ট এই দেই, এটার কমপ্লিকেশন এই হতে পারে, আপনি এটাতে ভালো হতেও পারেন, যদি খারাপ হয় প্রগনোসিস কেমন, এগুলো সব বলে আসতে হয়। সময় 8 মিনিট। তো এই দুইটা জায়গায় হচ্ছে পেসেসের ক্ষেত্রে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা, এক হচ্ছে শর্ট কেস আর একটা হচ্ছে ব্রিফ ক্লিনিক্যাল কনসালটেশন। তো আর 2 মিনিট পর আমি সেশনটা শুরু করব, অ্যাকচুয়াল সেশন যেটা, সেটা আহ, আচ্ছা, যেটা বলছিলাম এটা, তো একটা পেশেন্ট যখন আমরা ডিল করব, আমি একটা জিনিস আবার বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা যে সিস্টেমে পড়াশোনা করি, এখানে আমাদের শেখানো হয় ডায়াগনোসিস করা রোগীর, কিন্তু দিস শুড নট বি দ্য কেস। এটা হওয়া উচিত না একদমই। যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে একটা রোগী যখন আমার কাছে আসলো, শুধু ডায়াগনোসিস তো একটা কোয়ার্কও করতে পারে। তো আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে যে এই রোগটা কেন হলো, এই রোগটার ডায়াগনোসিস কি, এই ডায়াগনোসিস হওয়ার পর সে কি কমপ্লিকেশন নিয়ে এসেছে, এই তিনটা আমাকে খুঁজে বের করতে হবে। এই তিনটা যদি আমি খুঁজে বের করতে পারি, তাহলে হচ্ছে রোগীর প্রপার ট্রিটমেন্ট দেওয়া যাবে। যেমন একটা পেশেন্টের আমি কথা বলি যে জাস্ট সিওপিডির একটা রোগী, তো সিওপিডি ডায়াগনোসিস করা সেটা কোনো ব্যাপারই না, সেটা থার্ড ইয়ার থেকে শুরু করে একটা, এখন যেটা একটা সিওপিডি টার্মটা এত
লেমেন টার্ম হয়ে গিয়েছে যে যে কোনো সাধারণ মানুষ এখন সিওপিডি টার্মটা জানে। তো সিওপিডি টার্ম ডায়াগনোসিস করা এটা বড় ব্যাপার না, আমাকে ডায়াগনোসিস করতে হবে তার এই সিওপিডির কজটা কি। সে কজটা হতে পারে হচ্ছে যে মোস্টলি হচ্ছে স্মোকিং। তো আমি যদি ওই স্মোকিংয়ের ট্রিটমেন্টটা না দিই, স্মোকিং বন্ধের পরামর্শ না দিই, তাহলে তো আমার এটা হচ্ছে না, পেশেন্টের অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট হবে না। আচ্ছা, আমি ডায়াগনোসিস করলাম সিওপিডি, তার কজটাও খুঁজে বের করলাম যে স্মোকিংয়ের কারণে হয়েছে। একটা লং টার্ম সিওপিডি যখন থাকে একটা পেশেন্টের কী কী ডেভেলপ করতে পারে, পেশেন্টের কর পালমোনালি হতে পারে, কর পালমোনালি হলে পেশেন্টের ডিপেন্ডেন্ট ইডিমা হতে পারে, পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন, রাইট ভেন্ট্রিকুলার প্রেশার এগুলো বেড়ে যেতে পারে। তো আমার এটার ম্যানেজমেন্টও দেওয়া লাগবে। তো আমি যদি শুধু সিওপিডির ম্যানেজমেন্ট দিয়ে ছেড়ে দিই তাহলে ইনকমপ্লিট ট্রিটমেন্ট রয়ে যাবে পেশেন্টের। আচ্ছা, আমি দেখছি যে ভিউয়ার বেড়েছে কিনা, তাহলে আমি শুরু করব। আর 1 মিনিট পর আমরা শুরু করবো সেশনটা। আচ্ছা, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসপিরেটরি সিস্টেমের সেশনে। আমি মোহাম্মদ আশিকুর রহমান। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এমবিবিএস পাস করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, এবং আমি আজকের এই সেশনটা শুরু করার আগে স্মরণ করতে চাই আমাদের হাসপাতালে আমি যখন ইন্টার্নশিপ করি বা আমি যখন এমবিবিএস স্টুডেন্ট ছিলাম, আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর ছিলেন প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। স্যার আজকে ইন্তেকাল করেছেন, করোনা এফেক্টেড হয়ে উনি সিএমএইচে ভর্তি ছিলেন 3 সপ্তাহ বেশি। আজকে ভোর 5টায় স্যার ইন্তেকাল করেছেন। আমি স্যারের আন্ডারে 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার 3 ইয়ারই আমি স্যারের আন্ডারে ছিলাম। ইন্টার্নশিপ করেছি স্যারের আন্ডারে। ইন্টার্নশিপ করার পর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এফসিপিএস পার্ট 1 করার পর হচ্ছে স্যারের আন্ডারে আমি 6 মাসের ট্রেনিং করেছি। তো আমার যেই বেসিক যেহেতু কিছু ডেভেলপ করেছে, আমি বলবো যে স্যারের এখানে বিশাল ভূমিকা ছিল। স্যার এত সুন্দর করে ক্লাসে পড়াতেন যে এগুলো হচ্ছে আর আলাদা করে বই পড়া লাগতো না। তো স্যারকে স্মরণ করে আমি শুরু করছি। আল্লাহ স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করুন, আমরা সবাই দোয়া করি স্যার যেন জান্নাতবাসী হয়। আমি এফসিপিএস পার্ট 1 পাস করেছি হচ্ছে 2013 সালে। 2012তে হচ্ছে আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে। তারপর আমি ট্রেনিং করেছি ঢাকা মেডিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। তারপর বিসিএস হয়েছে আমার 2014 সালে। তারপর এমআরসিপি পার্ট 1 পার্ট 2 পেসেস কমপ্লিট করেছি। বর্তমানে আছি রেজিস্ট্রার হিসেবে শহীদ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। তো আজকের সেশনটা আমাদের হচ্ছে অ্যাপ্রোচ টু পেশেন্ট অফ রেসপিরেটরি সিস্টেম in case a candidate for the MRCP পেসেস। তো একটা পেসেসের এক্সামিনেশনের সিকোয়েন্স কিন্তু বা ল্যাবের এক্সামিনেশন সিকোয়েন্স কিন্তু আমরা যে গতানুগতিকভাবে যেভাবে দেখি সেরকম না, যে আমি গেলাম আমাকে বললো যে ইন্সপেক্ট দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট অর ইন্সপেক্ট দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক, এমন বলবে না। এমআরসিপিতে হচ্ছে রেসপিরেটরি কেসটা সাধারণত 2টা জায়গায় থাকে। একটা হচ্ছে শর্ট কেসে থাকে রেসপিরেটরি সিস্টেম, আর একটা থাকে হচ্ছে ব্রিফ ক্লিনিক্যাল কনসালটেশন, যেটা হচ্ছে স্টেশন 5। এই দুটো জায়গায় হচ্ছে আমাদের রেসপিরেটরি কেস ফেস করা লাগবে। তো এই শর্ট কেসে হচ্ছে এক্সামিনার থাকবে 2জন, পেশেন্ট থাকবে 1জন। তো আমার বাইরে থেকে যখন ভেতরে যাব, এক্সামিনার আমাদের শুরুতেই ওয়েলকাম জানাবে ওয়ার্মলি। তারপর ইন্ট্রোডিউস করিয়ে দিবে যে দিস ইজ ইয়োর পেশেন্ট, 40 years old male came to the hospital or 40 years old female came to the hospital with shortness of breath. You have 6 minute time to complete the examination and do the procedure. তো এটা বলার পর যেটা করতে হয় যে
ইমার্সিভ পেসিসের ক্ষেত্রে একটা সিস্টেম ভালো কি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেমন আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন একটা সিরিয়াল আছে। ওরা যেটা করে, ওদের সিস্টেম হচ্ছে যে যে কোনো সিস্টেমে ঢোকার আগে আমাকে ফার্স্টে জেনারেল এক্সামিনেশন বা জেনারেল একটা লুক করে আমাকে ডায়াগনোসিস করতে হবে। এখানে আরেকটা কথা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এমআরসিপি পেসেস অনেক টাকার পরীক্ষা। তো আমি একটা পরীক্ষা দিতে যাব, আমার প্রিপারেশন এরকম থাকবে যে আমি পেশেন্টকে টাচ করার আগে পেশেন্ট দেখে আমাকে ডায়াগনোসিস করতে হবে। যদি এরকম কনফিডেন্ট থাকে তাহলে আপনারা পরীক্ষা দিতে যাবেন, না হলে হচ্ছে পরীক্ষা পাস করে বের হয়ে আসাটা খুব টাফ হবে। কারণ এমআরসিপি পেসেসের ক্ষেত্রে বা প্ল্যাবের ক্ষেত্রে ওই ইউকে হোক আর অন্য জায়গায় দেশে হোক, ওরা চায় হচ্ছে কনফিডেন্ট ডক্টর। আপনি ভুল করেন, আপনি কনফিডেন্টলি ভুল করে যাবেন এটা, কিন্তু ওরা চায় কনফিডেন্ট ডক্টর। তো এই যখন আপনি মনে করবেন যে আপনি এরকম কনফিডেন্ট যে আমি একটা পেশেন্ট হাসপাতালে দেখে, জাস্ট পেশেন্ট দেখে আমি ডায়াগনোসিস এই হতে পারে আমি এটা মাথায় রাখবো, তাহলে আপনি পেসেস পরীক্ষা দিতে যাবেন। তা না হলে একটু টাফ হয়ে যাবে আপনার জন্য। তো আমি আজকে এইগুলো নিয়ে কথা বলবো, বেসিক্যালি এই পেশেন্ট দেখে কিভাবে ডায়াগনোসিস করা যায় পেশেন্ট টাচ করার আগে। তো ওদের কিছু সিকোয়েন্স আছে যে আমরা যে শুরু করে দিই, পেশেন্ট স্যার আমাকে বলবো যে এক্সামিনেশন করো, টেক পারমিশন, ওদেরও এরকমই ব্যাপারটা। তো ওদেরকে যেটা করতে হয় ফার্স্টে হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। আপনি ফার্স্টে গিয়ে আপনার পরিচয় দিবেন। ইন্ট্রোডিউসটা কীরকম করতে হয় পেসেসের ক্ষেত্রে বা প্ল্যাবের ক্ষেত্রে অথবা দেশে বিদেশের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ইন্ট্রোডিউসের নামটা আপনি ইউজ করবেন। নামটা কীরকম, আমার নাম আশিকুর রহমান, মোহাম্মদ আশিকুর রহমান বলতে হয় লাস্ট নেম। যেমন আমি যখন পেসিস পরীক্ষা দিতে চাই তখন রেসপিরেটরি সিস্টেমের সময় যেভাবে আমি ইন্ট্রোডিউস করেছিলাম, হ্যালো, গুড মর্নিং, আই এম ডক্টর রহমান, ওয়ান অফ দ্য পেসিস ক্যান্ডিডেট টুডে I have been asked to examine your chest. Is it okay with you? এই কথাটুকু বলে আপনি পজ থাকবেন, তারপর দেখবেন রোগীর রেসপন্স কি। এখান থেকে শুরু হবে হচ্ছে আপনার ডায়াগনোসিস করা। আপনি তো পেশেন্ট দেখে ফেলেছেন, ডায়াগনোসিস করা কিভাবে শুরু হবে, রোগী এখন বলবে যে ওকে, গুড মর্নিং ডক্টর রহমান, ওকে ইউ ক্যান ক্যারি অন। যখন পেশেন্ট কথা বলা শুরু করবে তখনই আপনি ভয়েসের কোয়ালিটিটা দেখবেন যে পেশেন্টের ভয়েসের কোয়ালিটিটা কেমন। পেশেন্টটা কি নর্মাল ভয়েসে কথা বলতেছে, নাকি মনে হচ্ছে যে পেশেন্টের ভয়েসটা হচ্ছে হাস্কি বা হচ্ছে টোনে কোনো সমস্যা হচ্ছে। কারণ আমাদের রেসপিরেটরি রিলেটেড অনেক ডিজিজ আছে যেগুলোতে হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি হতে পারে, যে কারণে হচ্ছে আমাদের যে ভোকাল কর্ড এখানে পলসি থাকতে পারে, ভয়েসটা ক্লিয়ার আসে না। তো আপনি যদি দেখেন যে পেশেন্টের ডিফিকাল্টি ইন ভয়েস আছে, তাহলে আপনার মাথায় তখনই ক্লিক করা উচিত যে পেশেন্টের হয় এমন কোনো কন্ডিশন আছে যে কারণে পেশেন্টের এই ভয়েস ডেভেলপ করেছে, যে ক্লিয়ার ভয়েস না। এবার গেল পেশেন্ট আপনাকে বললো যে হচ্ছে ওকে, আচ্ছা এটার আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, স্যানিটাইজ ইওর হ্যান্ড ফার্স্ট। এটা খুব ইম্পর্টেন্ট। এটা করোনার জন্য তা না, এটা যে শুরু থেকে যখন পেসেস পরীক্ষা শুরু হয়েছে বা প্ল্যাব পরীক্ষা শুরু হয়েছে, আপনি স্যানিটাইজ না করে পেশেন্টকে টাচ করতে যাবেন না। তো আপনাকে স্যানিটাইজ হাতটা, ওখানে দেখবেন যে প্রত্যেকটা স্টেশনে পেশেন্টের পাশে স্যানিটাইজার বোতল দেওয়া আছে, ওখান থেকে আপনি স্যানিটাইজ করে নেবেন, হ্যান্ডশেক করবেন, তারপরে আপনার পরিচয় দিলেন। পেশেন্ট যখন আপনাকে অনুমতি দিল, আপনি পেশেন্টকে এবার যেটা করতে হবে, পেশেন্টকে পজিশনিং করতে হবে, পেশেন্টের ড্রেসটা যেটা আনড্রেস করতে হবে। এটা মনে রাখবেন যে আপনি যদি কোনো পেশেন্টকে ড্রেসের উপর দিয়ে এক্সামিনেশন করেন, সেটা মেল হোক ফিমেল হোক, ওই স্টেশন আপনি পাস করবেন না। আপনাকে আনড্রেস করতে হবে। যদি ফিমেল পেশেন্ট হয় পারমিশন নিয়ে তারপর আনড্রেস করতে হবে। যদি পারমিশন না দেয় যতটুকু সম্ভব ততটুকু আনএক্সপোজ করতে হবে, এক্সপোজ করে নিতে হবে। কিন্তু কাপড়ের উপরে আপনি স্ট্যাথো বসাতে পারবেন না, কাপড়ের উপরে আপনি হাত দিতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি ইন্ট্রোডিউস করলাম, পেশেন্টকে ব্রিফলি এক্সপ্লেন করলাম আমি কি করতে যাচ্ছি, পেশেন্টের কাছ থেকে পারমিশন নিলাম, পেশেন্টকে পজিশন করলাম। এবার পজিশনটা কি, আমরা কিন্তু আমাদের দেশে যে এক্সামিনেশন, আমরা যে রেসপিরেটরি সিস্টেম করি, পেশেন্টকে আমরা হচ্ছে একদম বেডে শোয়ানো অবস্থায় করি। পেসেসের ক্ষেত্রে এটা করব না। পেসেসের ক্ষেত্রে হচ্ছে ওদের প্রত্যেকটা বেড হচ্ছে ওঠানো যায়, নামানো যায়। আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পেশেন্টকে এক্সামিন করব। পেশেন্টকে এক্সপোজ করে নিব। এক্সপোজ মানে হচ্ছে আমি পুরো চেস্টটা এক্সপোজ করতে হবে এটা, কারণ আমি আমার এক্সামিনেশন পার্ট যেটা, এটা আনএক্সপোজড থাকা যাবে না। ফিমেল হলে পারমিশন নিতে হবে যে আমি এক্সপোজ করতে চাই, যতটুকু পারমিশন দেয় ঠিক ততটুকুর উপরে করতে হবে। আচ্ছা, এবার শুরুতে আমি পেশেন্টকে জিজ্ঞেস করে নিব যে কোথাও পেইন আছে কিনা। পেশেন্টকে যেটা বলে, ডু ইউ হ্যাভ পেইন এনিওয়্যার অফ ইউর বডি? ইফ ইউ
feel any pain or discomfort, just let me know, I'll take care of it. এই কথাগুলো বলে আমি এক্সামিনেশন শুরু করব। এটা হচ্ছে পেসেসের ইন্ট্রোডাকশন। এক্সামিনেশন শুরু করব কোথায়? চলে আসবো আমি পেশেন্টের লেগ এন্ডে। আর হচ্ছে লেগ এন্ডে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেসেসের ক্ষেত্রে বা প্ল্যাবের ক্ষেত্রে আমার সারাউন্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে যতটা না পেশেন্ট দেখব তার চেয়ে আশেপাশের কন্ডিশনটা দেখে নিব। কেন সারাউন্ডিংটা ইম্পর্ট্যান্ট? আমি যদি দেখি যে একটা ইয়াঙ্গার এজের ফিমেল হাসপাতালে এসেছে শর্টনেস অফ ব্রেথ নিয়ে, তো আমি কী কী চিন্তা করব, বা মেলই হোক, এটা কী কী চিন্তা করব? ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে যে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে পেশেন্ট নিশ্চয়ই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের কোনো পেশেন্ট, মোস্ট লাইকলি অ্যাজমা। যদি লেট এজের একটা পেশেন্ট আসে শর্ট অফ ব্রেথ, তো আমি চিন্তা করবো যে লেট এজের পেশেন্ট কী নিয়ে আসতে পারে। আসতে পারে হচ্ছে সিওপিডি নিয়ে, আসতে পারে হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা নিয়ে। এটা আচ্ছা। সারাউন্ডিংসে কী কী চেক করবো? সারাউন্ডিংসে চেক করবো যে পেশেন্টের বেডের পাশে কোনো ইনহেলার ডিভাইস আছে কিনা। আচ্ছা, দেখলাম ইনহেলার পড়ে আছে একটা। তো ইনহেলার সাধারণত আমরা কোন কোন ডিজিজে দিই? অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিটিসিস, এই ডিজিজগুলোতে দিই। তো আমি শুধুমাত্র ইনহেলার দেখলেই হবে না, আমাকে দেখতে হবে কালার অফ দ্য ইনহেলার। ইনহেলারের কালার কি? ইনহেলারের কয়েক রকম কালার আছে। সাধারণত ব্লু ইনহেলার যেগুলো, এগুলো হচ্ছে আমরা বলি রিলিভার। রিলিভার যেমন হচ্ছে সালবিটামল ইনহেলার, ইপ্টোট্রপিয়াম ইনহেলার, যেগুলো এগুলো রিলিভার হিসেবে ইউজ হয়, এগুলোর কালার থাকে ব্লু। আর হচ্ছে ব্রাউন, যেই ইয়েগুলো ব্রাউন বা পিঙ্কিশ, বিশেষ করে ব্রাউনই বেশি থাকে, এগুলো হচ্ছে স্টেরয়েড ইনহেলার। এটা হচ্ছে প্রিভেন্টার হিসেবে কাজ করে। তো ইনহেলারের কালারটাও ইম্পর্টেন্ট। ইনহেলারের কালার দেখে আমি বুঝতে পারবো যে পেশেন্ট কী ধরনের থেরাপি নিচ্ছে। এটা কিন্তু আমি পেশেন্ট টাচ করিনি তার আগেই। এবার দেখি যে অক্সিজেন, কোনো সাপ্লিমেন্টারি অক্সিজেন দেওয়া হচ্ছে কিনা পেশেন্টকে, কোনো সিলিন্ডার আছে, কোনো কনসেন্ট্রেটর আছে, বা সেন্ট্রাল অক্সিজেন লাইন দেওয়া, কোনো পেশেন্টের নেজাল ক্যানুলা, হাইফ্লো নেজাল ক্যানুলা অথবা ফেস মাস্ক কিছু দেওয়া আছে কিনা। এই জিনিসগুলো ইন্ডিকেট করে হচ্ছে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ এখনও প্রেজেন্ট আছে, যে পেশেন্ট এখনও অক্সিজেন নিচ্ছে। আর কি চেক করব? চেক করব হচ্ছে পেশেন্টের পাশে, এটা খেয়াল রাখতে হবে যে কোনো স্পুটামের পট আছে কিনা। স্পুটামের পটটা কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে অনেক ডিজিজ আছে যেগুলোতে কপিয়াস অ্যামাউন্টের স্পুটাম ক্রিয়েট হয়, যেমন হচ্ছে ব্রঙ্কিটিসিস, লাং অ্যাবসেস। তো আমি যদি একটা পেশেন্টকে দেখি, আমি এখনও এক্সামিনেশন শুরুই করি নাই, আমি দেখি যে একটা পেশেন্টের পাশে একটা স্পুটামের পট পড়ে আছে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আই এম গোয়িং টু ডিল উইথ এ ব্রঙ্কিটিসিস অর আই এম গোয়িং টু ডিল উইথ এ লাং অ্যাবসেস পেশেন্ট। এটা তো ওইটা দেখলেও হবে না, ওটাতে আমাকে তাকিয়ে দেখতে হবে যে স্পুটাম পটের কালারটা কি, এখানে কি কোনো হ্যামোরেজ আছে নাকি নাই, এটা কি হচ্ছে ফাউল। স্মেলটা সাধারণত আমরা দেখি না, এটা দূরে থাকে, তো কালারটা যদি দেখা সম্ভব হয় কালারটা দেখে নিলাম। এটা আর কি চেক করব? আর চেক করব হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে বা ল্যাবের ক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট তো হচ্ছে একদম রিয়েল পেশেন্ট ওরা দেয়। তো মাঝে মাঝে দেখা যায় অবজারভেশন চার্ট থাকে। অবজারভেশন চার্টে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কেমন, পালস কেমন, বিপি কেমন, রেসপিরেটরি রেট কেমন, এটা ঝুলানো অবস্থায় থাকে। যদি থাকে আমরা এটা দেখে নিব। এটা আর কি কি দেখা যায়? আর দেখা যায় হচ্ছে যে পেশেন্ট কোনো মেডিকেশন নিচ্ছে কিনা। সাধারণত এটা ক্লু থাকে। দেখা যায় যে একটা পেশেন্ট, আমি এক্সামিনেশন করতেছি, পেশেন্টের বেড মাথার কাছে অথবা টেবিলে কয়েকটা ট্যাবলেট পড়া, পেশেন্ট অ্যালাউ করে আপনি ওই ট্যাবলেটগুলো তুলে দেখবেন, কারণ ওরা চায় হচ্ছে একজন ক্যান্ডিডেট সেফ হোক ডক্টরের জন্য, যে আপনি তার সব কন্ডিশনগুলো জানেন। কি কি থাকতে পারে? ধরেন একটা পেশেন্ট আপনি দেখতেছেন, পেশেন্টের হচ্ছে ফ্রুসেমাইড একটা ট্যাবলেট পড়ে আছে। এটা তাহলে কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে রেসপিরেটরি ডিজিজের পেশেন্ট সাথে ফ্রুসেমাইড খাচ্ছে, তার মানে তার এমন কোনো কন্ডিশন আছে যার জন্য ইডিমা ডেভেলপ করেছে। এমন কন্ডিশন হতে পারে করপালমোনালি। এটা তো এগুলো হচ্ছে আমি পেশেন্টের দিকে তাকাইনি, আমি জাস্ট হচ্ছে পেশেন্টের সারাউন্ডিংসে আমি কি কি দেখে আমি কি কি ক্লু আমি নিব। এবার আসি পেশেন্টের দিকে তাকিয়ে আমি কি কি দেখব। আমি কিন্তু এখনও পেশেন্টের কাছে না, আমি বেডের দূর থেকে পেশেন্টকে দেখতেছি। আমি পেশেন্টের ফেসটাকে ভালো করে দেখে নিলাম। ফেসে কি কি চেক করতে হয়? পেশেন্টের ফেসে আমি চেক করব হচ্ছে পেশেন্ট কি ক্যাকেকটিক। যদি ক্যাকেকটিক হয় তাহলে কি কি চিন্তা করব? ইজ দ্য পেশেন্ট সাফারিং ফ্রম টিউবারকুলোসিস অর এনি লং টার্ম ডিজিজ লাইক কার্সিনোমা অর ব্রঙ্কিটিসিস, অথবা এমন কোনো ডিজিজ যেটাতে হচ্ছে সে ক্যাকেকটিক হতে পারে। আচ্ছা ঠিক আছে, পেশেন্টকে আমি দেখলাম একদম ক্যাকেকটিক হয়ে আছে। এটা একটা পেশেন্ট থাকতে পারে একদম পেশেন্টের টিপিক্যাল মুন ফেস হয়ে আছে। তো একটা মুন ফেস আমরা কোথায় দেখি? একদম পাফি হয়ে আছে, রেডিশ পাফি, পেশেন্টের হার্টসুটিজম আছে, পেশেন্টের আমি এখানে দেখতেছি গলায় স্ট্রায়া দেখা যাচ্ছে, কুশিং ডিজিজ। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি একটা পেশেন্ট কুশিং নিয়ে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, তাহলে কি হতে পারে? স্টেরয়েড খাচ্ছে পেশেন্ট,
স্টেরয়েড খায় কোন কোন ডিজিজে? কমনলি আমরা যেটা দিই সেটা হচ্ছে অ্যাজমা। পেশেন্টের অ্যাজমা থাকতে পারে, অথবা হচ্ছে পেশেন্টের লং টার্ম একটা ডিজিজ আমরা বলি রেস্ট্রিক্টিভ এয়ারওয়ে ডিজিজ, এটা হচ্ছে আইএলডি বা ডিপিএলডি, সেটার জন্য স্টেরয়েড খায়। তারপর আমি আর কি কি চেক করব? চেক করতে পারি পেশেন্টের চোখটা। দূর থেকে আমি দেখতেছি পেশেন্টের এই চোখ, একটা চোখ হচ্ছে টোসিস হয়ে আছে, পার্শিয়াল টোসিস। পেশেন্টের আমি দেখতে পাচ্ছি যে চোখটা ভেতরের দিকে ঢুকে গিয়েছে। তো একটা পেশেন্ট যখন রেসপিরেটরি সিস্টেমের রোগী আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে এসেছে, আমি দেখতে পাচ্ছি যে পেশেন্টের এক চোখ পার্শিয়াল টোসিস হয়ে আছে, দ্যাট ইজ হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম, শর্টনেস অফ ব্রেথ নিয়ে এসেছে। আমি এখন কি চিন্তা করব? আমি চিন্তা করব যে হর্নার সিনড্রোম, তাহলে নিশ্চয়ই পেশেন্টের রাইট সাইডে তো হচ্ছে টোসিস হয়েছে, তাহলে হয়তো রাইট এপিক্যাল রিজনে কোনো টিউমার আছে, যেটাকে প্যানকোর্স টিউমার বলে, যেটা হচ্ছে C8T1 লেভেলের যে স্টেটেড গ্যাংলিয়ন আছে ওখানে কম্প্রেস করেছে। কম্প্রেস করার কারণে পেশেন্টের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, নার্ভ হ্যাম্পার হচ্ছে। আমি দেখলাম যে পেশেন্টের টোসিস হয়েছে, সাথে অ্যানপথ্যালমোসিস, তারপর মিওসিস, এগুলো হয়েছে। এনহাইড্রোসিসও কিন্তু বোঝা যায় যদি পেশেন্টের কাছে গিয়ে দেখে যায় পেশেন্টের এক পাশ ড্রাই মনে হবে, আরেক পাশ মনে হবে যে ভেজা আছে, মানে সোয়েটি এনভায়রনমেন্ট যদি হয় ওটা। আচ্ছা, এটা দেখলাম। আর কি কি ফেসে আমি চেক করতে পারি দূর থেকে? কিন্তু আমি এখনো পেশেন্টের কাছে যাইনি। দূর থেকে যদি দেখি যে পেশেন্টের কপালে কোনো রিঙ্কলিং নাই, পেশেন্টের স্কিনগুলো অনেক টাইট মনে হচ্ছে, পেশেন্টের পেরিওরাল রিজনে পেরিওরাল পাকারিং আছে, মুখ ওপেন করতে পারছে না যখন কথা বলতেছে, তার মানে আমি একটা সিস্টেমিক স্ক্লেরোসিসের রোগী আমি হয়তো ডিল করতে যাচ্ছি। এখন সিস্টেমিক স্ক্লেরোসিসের রোগী কখন আসবে শ্বাসকষ্ট নিয়ে? পেশেন্টের যখন আইএলডি ডেভেলপ করে সিস্টেমিক স্ক্লেরোসিস থেকে। তো দেখেন যে আমি কিন্তু এখনও পেশেন্ট টাচ করিনি, কিন্তু আমি অলরেডি ডায়াগনোসিসের দিকে চলে যাচ্ছি জাস্ট পেশেন্টের সারাউন্ডিং আর পেশেন্টটাকে দেখে। আচ্ছা, ফেস দেখে আমি আর কি কি চিন্তা করতে পারি? চিন্তা করতে পারি যে একটা পেশেন্ট আসলো, পেশেন্ট একদম হচ্ছে রেডিশ কমপ্লেক্সন, চোখগুলো কনজেস্টেড হয়ে আছে, ফেসটা পাফি হয়ে আছে। এখন পাফি কনজেস্টেড ফেস, কনজেস্টেড আই, তো যদি খেয়াল করি দূর থেকে দেখব যে ও পেশেন্টের হচ্ছে আপার চেস্টের ভেইনগুলো এনগর্সড হয়ে আছে। তো এই কন্ডিশন হচ্ছে সুপিরিয়র ভেনাকেবল অবস্ট্রাকশন। এবং সুপিরিয়র ভেনাকেবল অবস্ট্রাকশন কেন হচ্ছে, ওই কজগুলো যদি খুঁজি মাথায় থাকে, তাহলে আমি পেশেন্টের ডায়াগনোসিসে একদম ইজিলি চলে যেতে পারবো। আচ্ছা, আরেকটা পেশেন্ট, পেশেন্ট ততটা পাফি না, কিন্তু পেশেন্টের কমপ্লেক্সন যেটা সেটা হচ্ছে রেডিশ হয়ে আছে, চোখগুলো কনজেস্টেড, তার মানে পলিসাইথেমিয়া। এখন পলিসাইথেমিয়া রেসপিরেটরি ডিজিজ রিলেটেড ডিজিজ কোথায় হতে পারে? পলিসাইথেমিয়া হয় হাইপোক্সিক কন্ডিশনে। কমনলি যেটা হয় যে আমরা চিন্তা করলাম যে পেশেন্টের হাইপোক্সিয়া বেশি হয় কিসে? সিওপিডি রোগী, সিওপিডি পেশেন্টদের যখন লং টার্ম থাকে তখন পলিসাইথেমিয়া ডেভেলপ করে। তো এদের ক্ষেত্রে আমরা দেখব যে পেশেন্টের আরবিসি কাউন্ট অনেক বেশি, প্যাক্সাল ভলিউম অনেক বেশি থাকে। এই, আচ্ছা, আর কি চেক করব পেশেন্টের? মানে আমি আমি বলতেছি শুধু ফেস দেখে, আমি পেশেন্টের কাছে যাইনি, দূর থেকে ফেস দেখে আর কি কি। পেশেন্টকে অ্যানিমিক মনে হচ্ছে। আচ্ছা, অ্যানিমিয়া ইম্পর্টেন্ট কেন? অ্যানিমিয়া যেগুলো হচ্ছে যে কোনো লং টার্ম মেডিকেল কন্ডিশনে কিন্তু অ্যানিমিয়া হতে পারে এটা। বা হচ্ছে পেশেন্টের হ্যামোপ্টাইসিস হচ্ছে, পেশেন্ট একটা ব্রঙ্কিকটিসিসের রোগী, অথবা হচ্ছে পেশেন্ট সিএ লাংসের রোগী, হ্যামোপ্টাইসিস হয়ে হয়ে পেশেন্ট অ্যানিমিক হয়ে যাচ্ছে। তো আমি যখন দেখবো যে একটা পেশেন্ট অ্যানিমিক, পেশেন্ট ক্যাকিকটিক, পেশেন্টের ভয়েস চেঞ্জ আছে, তাহলে কিন্তু আমার ডায়াগনোসিস তখনই হয়ে যায় পেশেন্ট আই এম গোয়িং টু ডিল উইথ এ সিএ লাং পেশেন্ট। আচ্ছা, এবার আসি হচ্ছে আমি দূর থেকে দেখছি যে পেশেন্টের ভেইন একদম ডিস্টেন্ডেড হয়ে আছে, ডিস্টেন্ডেড ভেইন হয়ে আছে পেশেন্টের, কিন্তু এই ডিস্টেনশন যেটা, এখানে কোনো পালসেশন নাই। এটা আমি কাছ থেকেও দেখবো, দূর থেকে যদি আমি যতটুকু দেখতে পারি আর কি। আচ্ছা, ডিস্টেন্ডেড ভেইন, কনজেস্টেড আই, ফুলনেস অফ দ্য সুপ্রাক্লাভিকুলার ফোসা, পেশেন্টের পালসেশন নাই, দ্যাট মিন্স এটা সুপিরিয়র ভেনাকেবল অবস্ট্রাকশনের রোগী। সুপিরিয়র ভেনাকেবল অবস্ট্রাকশন এখানে কেন হতে পারে? হতে পারে পেশেন্টের এপিক্যাল রিজনে কোনো টিউমার আছে, যেটাকে প্যানকোর্স টিউমার বলে, অথবা অন্য কোনো কারণে রেট্রো স্টার্নাল গয়টার, এখানে লিম্ফ নোড আছে, কোনো একটা কম্প্রেশনের কারণে সুপিরিয়র ভেনাকেবল অবস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা, এই কয়টা আমরা কিন্তু ফেস থেকেই মোটামুটি আমরা ডায়াগনোসিসে এই ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমি বলি যে পেশেন্টের জন্ডিস, শর্ট অফ ব্রেথের একটা রোগী জন্ডিস নিয়ে আসলো, এটা ইম্পর্টেন্ট কিনা? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা যদি চিন্তা করি যে পেশেন্ট টিবির রোগী ছিল, যক্ষ্মার রোগী, টিবির পেশেন্টকে কিন্তু অ্যান্টি টিবি ড্রাগ দেওয়া হয়, যেটার একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে জন্ডিস। তো একটা শর্ট অফ ব্রেথের রোগী
জন্ডিস নিয়ে আসছে, তো আমাকে তখন চিন্তা করতে হবে সে কি কোনো মেডিকেশন পাচ্ছে কিনা, মেডিকেশন ইনডিউসড কিনা। আচ্ছা, আরেকটা কেন হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে সিএলডি রোগী, হেপাটো পালমোনারি সিনড্রোম একটা কন্ডিশন আছে, ওখানেও জন্ডিস ডেভেলপ করে। আচ্ছা, আর কি আমি পেশেন্টের দূর থেকে, এবার হচ্ছে পেশেন্টের চেস্টের দিকে আমি একটু দূর থেকে দেখি, চেস্টের দিকে তাকালাম কোনো এনগোর্সড ভেইন আছে কিনা, শেপটা কেমন পেশেন্টের দেখে নিলাম, মুভমেন্ট ঠিক আছে কিনা দেখলাম এটা পেশেন্টের, পেশেন্টের পায়ের দিকে তাকালাম। এবার একটু পায়ের দিকে খেয়াল করি, আমি কিন্তু টাচ করিনি পেশেন্টকে এখনো। পায়ের দিকে খেয়াল করে আমরা দেখব হচ্ছে পেশেন্টের ইডিমা আছে কিনা, পেশেন্টের পায়ের দিকে কোনো নোডিউলার সোয়েলিং আছে কিনা, কোনো কালার চেঞ্জ আছে কিনা। এই নোডিউলার সোয়েলিং এর ইম্পর্টেন্সটা কি? নোডুলার সোলিং ইম্পর্টেন্স যেটা, সেটা হচ্ছে যে কিছু ডিজিজ আছে যেটাতে ইরাইথেমা নোডোসাম বলে একটা টার্ম আছে, সেটা হয় পায়ে, আমরা পাই এটা পিঙ্কিশ হয়, রেডিশ হয়, এটা পেইনফুল সোয়েলিং। তো আমি একটা দেখলাম যে একটা পেশেন্টের ইরাইথেমা নোডোসাম আছে পায়ে, পেশেন্ট শর্ট অফ ব্রেথ নিয়ে আসছে, তার মানে কি আই এম গোয়িং টু ডিল উইথ এ পেশেন্ট অফ সার্কোইডোসিস, পেশেন্টের হয়তো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ডিফিউজ প্যারেনকিমাল লাং ডিজিজ আছে, আমি পরবর্তীতে আমি হয়তো চেক করে এগুলো পাবো। আচ্ছা, আরেকটা কি কি চেক করবো, আচ্ছা ফেসে আরেকটা জিনিস আমি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে যে প্যারোটিড এরিয়া, পেশেন্টের প্যারোটিড সোয়েলিং আছে কিনা। রেসপিরেটরি সিস্টেম ডিজিজ রিলেটেড প্যারোটিড সোয়েলিং কেন হতে পারে, এখানে হতে পারে লিম্ফ নোড দিয়ে সোয়েলিং হতে পারে প্যারোটিড এরিয়াতে, অথবা প্যারোটিড গ্ল্যান্ডটাই সোয়েলিং হতে পারে। সার্কোইডোসিসে কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডটা সোয়েল হয়। আচ্ছা, এবার আমি পেশেন্টের কাছে চলে আসবো পায়ের দিক থেকে। এতক্ষণ আমরা কি কি দেখলাম, পেশেন্টের সারাউন্ডিংস দেখলাম, পেশেন্টের ফেস দেখলাম, পা দেখলাম, তারপরে হচ্ছে দেখলাম পেশেন্টের চেস্টটা কেমন, রেসপিরেটরি মুভমেন্ট কেমন আছে, চেস্টের শেপ কেমন আছে। কাছে এসে যেটা করব, পেশেন্টকে বলবো মে আই হ্যাভ ইউর হ্যান্ড প্লিজ। আমি যে কাজটাই করব পেশেন্টের কাছ থেকে অনুমতি নিয়ে নিব, পেশেন্ট বলবো ওকে ইউ ক্যান সি। হাতটা হাতে নিয়ে আমি হাত থেকে দেখা শুরু করব। হাতে কি কি দেখব, হাতে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে পেশেন্টের সাইনোসিস ক্লাবিং আছে কিনা, দুই হাতে দেখে নিব, অ্যানিমিয়া সাইনোসিস ক্লাবিং এগুলো হাতে দেখে নিব। একটা জিনিস আমরা মিস করি, সেটা হচ্ছে যে পেশেন্টের কোনো হাতে স্টেইনিং আছে কিনা, এটা আমরা দেশে আমরা চেক করি না, আমাদের দেশের কমপ্লেক্সনের মানুষ কালো, কিন্তু ফরেন কান্ট্রিতে হচ্ছে যারা ইউকেতে পরীক্ষা দিতে যাই আমরা, সেখানে দেখা যায় যে ওরা একদম হোয়াইট কমপ্লেক্সন, ওদের একদম স্কিনে কোনো লিশন থাকলে ভালো করে দেখা যায়। আমরা দেখবো ইন্ডেক্স আর মিডিল ফিঙ্গারের মাঝখানে এখানে কোনো ব্ল্যাকিশ বা ব্রাউনিশ এখানে কোনো স্টেইনিং আছে কিনা, এটাকে বলা হয় নিকোটিন স্টেইন। তো আমি ঠিক একটা শর্ট অফ ব্রেথ একটা পেশেন্ট এসেছে, পেশেন্টের আমি দেখতেছি যে হাতে, সেটা ফিমেল হোক মেল হোক, ওদের দেশে ফিমেলরাও স্মোক করার সময় নেই, এখানে নিকোটিন স্টেইন দেখতে পাচ্ছি, কালো এক স্টেইন, দুই এখানে হাতে, বাম হাতে ডান হাতে দুই হাতে চেক করব, তার মানে পেশেন্ট ইজ এ স্মোকার, দিস ইজ ওয়ান ক্লু ফর মাইসেলফ। আমি এটা এক্সামিনারকে বলবো যে পেশেন্টের নিকোটিন স্টেইন আমি পেয়েছি। তো হাতে আমরা কি কি চেক করলাম, হাতে চেক করলাম হচ্ছে ক্লাবিং আছে কিনা, সাইনোসিস আছে কিনা, নিকোটিন স্টেইন আছে কিনা। আর কি চেক করব হাতে, আমরা চেক করব হচ্ছে পেশেন্টের হাতটা আমি উল্টাবো, উল্টায় দেখবো যে হাতের কমপ্লেক্সনটা কেমন। পামার ইরাইথেমা বলে একটা টার্ম আছে, পামার ইরাইথেমা হচ্ছে অনেকগুলো ডিডি আছে, তার মানে রেসপিরেটরি সিস্টেম ডিজিজ যেটা, সেটাতে পামার ইরাইথেমা হয় হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরের ক্ষেত্রে। টাইপ 2 ফেলিউরে কার্বন ডাইঅক্সাইড রিটেন করে বডি, কার্বন ডাইঅক্সাইড রিটেন করার কারণে ভ্যাসোডাইলিটেশন একটা স্টেজে থাকে। আবার হচ্ছে লং টার্ম কন্ডিশনে কিন্তু পলিসাইথিমিয়া যখন ডেভেলপ করে তখনও কিন্তু হচ্ছে পামার ইরাইথেমা থাকতে পারে। তো টাইপ 2 ফেলিওরে যখন আমি দেখবো যে একটা পেশেন্টের ওয়ার্ম পেরিফেরি, আমি হাত ধরেই দেখি যে হাতটা গরম, একদম হচ্ছে হাতটা রেডিশ হয়ে আছে, এটা আমি তখনই যেটা কি করব, আমি ফ্ল্যাপিং ট্রেমর আছে কিনা চেক করব, হাত দুটো সামনে বলবো যে আপনি ক্যান ইউ প্লিজ কক আপ ইউর হ্যান্ড লাইক দিস, এভাবে দেখিয়ে দিব এটা। তো যদি ফ্ল্যাপিং ট্রেমর থাকে তার মানে পেশেন্ট ফেইলরে আছে এটা। আচ্ছা, আর কি চেক করব, আর চেক করব পেশেন্টের হাতে কোনো ওয়েস্টিং আছে কিনা। কেন এটা হাতে ওয়েস্টিং দেখার ইম্পর্টেন্সটা কি, হাতে ওয়েস্টিং দেখার ইম্পর্টেন্স যেটা, সেটা হচ্ছে আমি যেটা বললাম যে হর্নার সিনড্রোম, আমি যদি একটা পেশেন্টের টোসিস আছে, হর্নার সিনড্রোমে C81 এ কম্প্রেশন থাকে, C81 এর কম্প্রেশন থাকলে C81 এর সাপ্লাই তো আমার হাতেও আছে, তো হাতের ওই মাসেলগুলোতে দেখবো যে এখানে ওয়েস্টিং হয়ে আছে এটা। তো এটা আমার অ্যানাদার ক্লু যে আই এম গোয়িং টু ফাইন্ড ইন ফিউচার দ্যাট দেয়ার ইজ এ ম্যাস লিশন ইন দ্য আপার পার্ট অফ দ্য চেস্ট। ঠিক আছে, তো পেশেন্টের হর্নার সিনড্রোম আছে, পেশেন্টের সুপিরিয়র ভেনাকুলার অবস্ট্রাকশনের ফিচার আছে, পেশেন্টের হাতে আমি দেখতে পাচ্ছি ক্লাবিং আছে, পেশেন্ট অ্যানিমিক, সাথে পেশেন্টের ওয়েস্টিং অফ দ্য মাসেল, স্মল মাসেল অফ দ্য হ্যান্ড।
তো আমি পেশেন্টের এক্সামিনেশন শুরু করার আগেই জাস্ট ইন্সপেকশন থেকে আমার ডায়াগনোসিস হয়ে গিয়েছে পেশেন্টের যে দিস ইজ এ পেশেন্ট অফ সিএ লাং উইথ হর্নার সিনড্রোম, প্যানকোর্স টিউমার অ্যাকচুয়ালি। আচ্ছা, মাসেল ওয়েস্টিং দেখলাম, পামারি রেথেমা দেখলাম, ক্লাবিং, সাইনোসিস, আর কি দেখবো, ফ্ল্যাপিং ট্রেমর দেখলাম, নিকোটিন স্টেইন দেখলাম, আর দেখবো হচ্ছে পেশেন্টের ফিঙ্গারের একদম টিপগুলো। এই টিপ দেখার ইম্পর্টেন্সও খুব বেশি। এটা কেন ইম্পর্টেন্স, আমি দেখলাম যে পেশেন্টের এখানে নিডল প্রিক মার্ক আছে। তো নিডল প্রিক মার্ক কাদের থাকে, যারা রেগুলার গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করে। এখন কথা হলো একটা রেসপিরেটরি সিস্টেম ডিজিজে আমি প্রিক মার্ক দেখার দরকারটা কি? আমার প্রিক মার্ক দেখার দরকার এটাই যে আমাকে ইন্ডিকেট করছে একটা পেশেন্টের, আমি কয়েকটা ফিঙ্গারে দেখতেছি প্রিক মার্ক, মাল্টিপল প্রিক মার্ক, তার মানে সে রেগুলার তার গ্লুকোজ চেক করছে গ্লুকোমিটার দিয়ে, তার মানে তার ডায়াবেটিস আছে। এখন আমাকে চিন্তা করতে হবে যে একটা পেশেন্ট রেসপিরেটরি সিস্টেমের আমার কাছে ডায়াবেটিস নিয়ে আসছে, পেশেন্টের বয়স এত ইয়াং, 35 ইয়ার্স, ডায়াবেটিক, পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, পেশেন্টের পাশে স্পুটাম পট আছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি এখানে যে ডায়াবেটিসটা পাচ্ছি এটা কোনো একটা ডিজিজের কমপ্লিকেশন হিসাবে আসছে। ইয়াঙ্গার এজের পেশেন্ট ডায়াবেটিস ডেভেলপ করেছে, কোন ডিজিজের ক্ষেত্রে হতে পারে? ডিজিজটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, এটাতে একদম ইয়াঙ্গার এজে হচ্ছে পেশেন্ট অ্যাফেক্টেড থাকে, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এই পেশেন্টদের ব্রঙ্কিয়েকটিসিস ডেভেলপ করে এবং লং টার্ম কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস, ডায়াবেটিস, তারপরে হচ্ছে ইনফার্টিলিটি, এগুলো ডেভেলপ করে। তো এটা হচ্ছে আমার ক্লু। আমি যেটা বললাম যে আমি যখন একটা পেশেন্ট ডিল করতে যাব তখন শুধু ডায়াগনোসিস করলে হবে না, আমাকে খুঁজতে হবে হোয়াট আর দ্য আন্ডারলাইং কজেস অর হোয়াট ইজ দ্য আন্ডারলাইং কজ অ্যান্ড কি কমপ্লিকেশন নিয়ে আসছে। এটা আমাকে না বের করা পর্যন্ত আমি ওই স্টেশন থেকে পার পাবো না, আমাকে পেসেসে পাস করাবে না। তো আমি দেখলাম যখন যে পেশেন্টের এখানে ফিঙ্গার প্রিক মার্ক আছে, দ্যাট মিনস ডায়াবেটিস। এটার কমপ্লিকেশন কেন ডেভেলপ করলো? ইয়াঙ্গার এজ, পেশেন্টের স্পুটাম পট নিয়ে আসছে, একটু পর পরে কাশতেছে, তখন আমি বুঝবো যে এটা একটা ব্রঙ্কিয়েকটিসিস রোগী, ডায়াবেটিস কমপ্লিকেশন, নিশ্চয়ই এটা আন্ডারলাইন কজ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। বাস, এটা গেল। আর কি চেক করব হাতে? আর হাতে চেক করব হচ্ছে আমি পেশেন্টের কোনো রিমাটোলজিক্যাল ডিসঅর্ডার বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আছে কিনা। আমি ফেসে একটা ইম্পর্টেন্ট ক্লু মিস করে গিয়েছি, সেটা হচ্ছে যে পেশেন্টের পামার কি বলে এটাকে, বাটারফ্লাই র্যাশ আছে কিনা পেশেন্টের ফেসের ক্ষেত্রে, সরি ভুলে গেছি। বাটারফ্লাই র্যাশ ইন্ডিকেট করে এসিলি। এসিলির রোগীরগুলো লং টার্মে গিয়ে কিন্তু লাংসে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে, প্লুরাল ইফিউশন নিয়ে আসতে পারে পেশেন্ট, অথবা পেশেন্টের ফেসে ইরেথেমা নিয়ে এসেছে, এটার একটা ডিডি হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস। আমি যদি দেখি একটা পেশেন্টের চোখের উপর দিয়ে র্যাশ, এটাকে বলা হয় হ্যালিওট্রপ র্যাশ, পেশেন্টের ফেসে হচ্ছে ইরাইথেমা, জাস্ট ফেস। এবার আমি হাতটা যদি দেখি, হাতের এখানে এখানে হচ্ছে প্যাপিউল ডেভেলপ করা, যেটাকে বলে গট্রন্স প্যাপিউল। পেশেন্টের চেস্টের মধ্যে আপার পার্ট হচ্ছে ইরাইথেমা, যেটাকে শল সাইন বলে। তো এই সাইনগুলো ইন্ডিকেট করে দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ডার্মাটোমায়োসাইটিস। তো যখন আমি দেখবো যে একটা পেশেন্টের হ্যালিওট্রপ র্যাশ, হাতে গট্রন্স প্যাপিউল, শল সাইন আছে পেশেন্টের, তার মানে এই পেশেন্টের ডায়াগনোসিস আমি পাই আর না পাই, এর ডায়াগনোসিস হচ্ছে আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, যেহেতু শর্টনেস অফ ব্রেথ আছে, আইএলডি অর ডিপিএলডি ডিউ টু ডার্মাটোমায়োসাইটিস অ্যান্ড পেশেন্ট ইজ কমপ্লিকেটিং উইথ, আমি পরে এক্সামিনেশন করে বের করবো কমপ্লিকেশন কি হয়েছে। আচ্ছা, কানেকটিভ টিস্যু ডিজিজের কথা বলছিলাম যে হাতে কানেকটিভ টিস্যু ডিজিজ আর কি কি খুঁজবো? আমি হাতে খুঁজবো যে পেশেন্টের কি রিউমাটয়েড হ্যান্ড, যদি দেখি একটা পেশেন্টের রিউমাটয়েড হ্যান্ড হয়েছে, সব টাইপের ডিফর্মিটি আছে, এটা তো একটু কষ্ট করে আমি করবো যে এই ডিফর্মিটিটা কি রিভার্সিবল না ইরিভার্সিবল, একটু আমি টান দিয়ে দেখবো। এটা দেখার আগে পেশেন্টের কাছে পারমিশন নিতে হবে, ডু ইউ হ্যাভ পেইন অ্যাট ইউর ফিঙ্গার রাইট নাও? যদি পেইন থাকে একদম জেন্টলি পেশেন্টকে হচ্ছে ডিল করতে হবে। কোনো পেশেন্ট যদি পরীক্ষায় একটু আওয়াজ করে, করে বা কমপ্লেন করে, আপনি ওই সেশনে পাস করবেন না, একদম নিশ্চিত ফেল এটা। তো যদি দেখে যে ডিফর্মিটিটা রিভার্সিবল, অনেক সময় রিমাটয়েড লাইক হ্যান্ড, যেটা ডিফর্মিটি রিভার্সিবল, এটা রিমাটয়েড আর্থাইটিস না। এসিলির ক্ষেত্রে একটা কমপ্লিকেশন হয়, সেটা হচ্ছে যে হাতের যে ডিফর্মিটিটা এটা হচ্ছে রিভার্সিবল হয়। এটাই হচ্ছে পার্থক্য, যে এসিলির ডিফর্মিটি আর রিমাটয়েড আর্থাইটিসের ডিফর্মিটি, এটাকে বলা হয় জ্যাকব আর্থোপ্যাথি। তো আমি এটা দেখে নেবো যে একটা পেশেন্টের রিমাটয়েড লাইক হ্যান্ড আছে, এটা কি
রিভার্সিবল না ইরিভার্সিবল, এটা দেখে নিব। আচ্ছা, আর কি কি চেক করতে পারি আমি পেশেন্টের দেখতে পারি যে হচ্ছে এক্সটেন্সর সারফেস অফ দ্য হ্যান্ডে পেশেন্টের কোনো সোরিয়াটিক সাইন আছে কিনা, কারণ সোরিয়াসিসের কমপ্লিকেশন হিসেবে ডিপিএলডি আইএলডি ডেভেলপ করে, মানে রেস্ট্রিক্টিভ এয়ারওয়ে ডিজিজগুলো। হাত গেল, আমি একটু উপরের দিকে আসি, একটু আমি পালসের দিকে হাত দিয়ে রাখবো পেশেন্টের, পালসটা দেখবো পালসটা কেমন, পেশেন্টের কি ট্যাকিকার্ডিক, পেশেন্ট কি ব্র্যাডিকার্ডিক, পেশেন্টের পালসটা কেমন। পালসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্ষেত্রে যেটা দেখা যায় হাই ভলিউম বাউন্ডিং পালস পাওয়া যায়, এই ফিচারটা আছে কিনা আমি এটা দেখে নিব। তো আমি যখন পালস দেখব তখন ওই ফাঁকে পেশেন্টের রেসপিরেটরি রেটটা একটু দেখে নিব। আচ্ছা, তাহলে হাতে কি কি দেখলাম আমরা, অ্যানিমিয়া, সাইনোসিস, ক্লাবিং, কোনো প্রিক মার্ক আছে কিনা, মাসেল ওয়েস্টিং, পামারি রেথেমা, ফ্ল্যাপিং ট্রেমো, নিকোটিন স্টেইন, পালস, কানেকটিভ টিস্যু ডিজিজ এটা আছে কিনা, আর ডিজিজের কোনো ফিচার যেমন হচ্ছে রিউমাটয়েড হ্যান্ড হতে পারে, তারপরে হচ্ছে যে বললাম যে ডার্মাটোমায়োসাইটিসের র্যাশ থাকতে পারে বা অন্য কোনো র্যাশ আছে কিনা। এবার একটু উপরের দিকে আসি, ফোর আর্মে আমরা কী কী চেক করব। ফোর আর্মের ক্ষেত্রে আমরা তাকিয়ে দেখব যে পেশেন্টের স্কিনটা কেমন। এখানে ফোর আর্মে না, আমি পেছনেও দেখতে পারি এটা, এই স্কিনটা যদি দেখি যে আমি তুলতে পারছি না, সরি এটা হ্যান্ড দিয়ে দেখা উচিত, তুলতে পারছি না, সিস্টেমিক স্ক্লেরোসিসের রোগী, স্কিন তোলা যায় না, সিস্টেমিক স্ক্লেরোসিসের রোগী শ্বাসকষ্ট নিয়ে এসেছে, তার মানে এটা ডিপিএলডি বা আইএলডির পেশেন্ট। আমি স্কিন তুলতে পারছি না বা স্কিন তুলতে পারলাম, একদম থিনিং অফ দ্য স্কিন, আমি 400 দেখতেছি একদম থিনিং অফ দ্য স্কিন কোথায় হয়, হয় হচ্ছে স্টেরয়েড থেরাপিতে। মানে একটা আমি চিন্তা করতেছি, একটা পেশেন্ট স্টেরয়েড থেরাপি পাচ্ছে ইয়াঙ্গার এজ, এটা হয়তো অ্যাজমা। ওল্ডার এজের একটা পেশেন্ট স্টেরয়েড থেরাপি পাচ্ছে, হয়তো আইএলটি বা ডিপিএলটির পেশেন্ট। এটা আর কি দেখবো, হাতে হাতে দেখবো এক্সটেন্সর সারফেসে কোনো র্যাশ আছে কিনা, যেটা পাওয়া যায় কমনলি, যেটা আমরা ওয়ার্ডে দেখি যে একদম ওল্ডার এজ 60 এজের একটা পেশেন্ট দেখে যে পারপিউরিক স্পটে ভরা, এটাকে বলা হয় স্টেরয়েড পারপিউরা। স্টেরয়েড দেওয়ার পর বা যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড পায় তো দেখা যায় যে আন্ডারলাইং স্কিনে একটু ব্লিডিং হয়, ওইটা স্টেরয়েড পারপিউরা বলা হয়। কোনো ব্রুইজিং আছে কিনা এটা। তো ফিঙ্গার দেখলাম, হাত দেখলাম, ফোর আর্ম দেখলাম, এবার একটু উপরের দিকে আসি, জেবিপি। আমি জেবি পেশেন্ট কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, জিবিপিতে কী কী চেক করব। জিবিপিতে চেক করব হচ্ছে পেশেন্টের এই ডিস্টেন্ডেড ভেইন যেটা পালসেটাইল নাকি নন পালসেটাইল। যদি পালসেটাইল হয় তাহলে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা রাইট হার্টের প্রেশার বেড়ে গিয়েছে, যে কজগুলো আছে ওই কজগুলো। আর যদি দেখি যে না ডিস্টেন্ডেড ভেইন কিন্তু নন পালসেটাইল, তারাই সুপিরিয়র ভেনাকোবাল অবস্ট্রাকশন চিন্তা করব। পেশেন্টের ফেসের ক্ষেত্রে আমি আগেই বলেছি কি কি দেখবো, এবার একটু কষ্ট করে পেশেন্টকে বলবো যে উড ইউ প্লিজ শো মি ইয়োর টাং প্লিজ। জিব্বাটা দেখবো। জিব্বাটা কেন দেখতে হয়, জিব্বাটা দেখতে হয় হচ্ছে সেন্ট্রাল সাইনোসিসটা দেখার জন্য। সেন্ট্রাল সাইনোসিস দেখলাম, আপনি একটু কষ্ট করে লাইট দিয়ে মুখের ভেতরটা দেখে নেবেন। মুখের ভেতরে কি কি চেক করব, আর্চটা কেমন আছে, আর্চের ইম্পর্টেন্স কি। আর্চ দেখার ইম্পর্টেন্স এখানে এটা, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট আমাকে বাইরে থেকে প্রম দিয়েছে যে 21 years old male complaining of sudden onset of shortness of breath, now examine this patient। তো আমি যখন ঢুকেই যদি দেখি একটা পেশেন্ট মনে হচ্ছে অনেক লম্বা, সাইজ অনেক লম্বা, 6 ফিট 3 ইঞ্চি একটা 21-এর পেশেন্ট, সে শর্ট অফ ব্রেথ সাডেন অনসেট, তো এটা হতে পারে দিস আই এম ডিলিং উইথ দ্য পেশেন্ট অফ মারফান সিনড্রোম। মারফান সিনড্রোম বা যারা মারফান সিনড্রোম নাই কিন্তু যারা অনেক লম্বা তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু নিউমোথোরাক্সটা কমন। তো যদি এই ধরনের প্রম পায় অথবা যদি আমি এই ধরনের পেশেন্ট দেখি যে একটা শর্টনেস অফ ব্রেথ হচ্ছে একটা লোকের সাডেন অনসেট, তখন আমি চিন্তা করব যে এত লম্বা চড়া লোক এটা, আমি একটু ইয়েটা দেখি হাই আর্চ প্যালেট আছে কিনা। আমি প্যালেটটা দেখে নিলাম যে প্যালেটটা হাই আর্চ কিনা, আর একটু ভেতরের দিকে দেখলাম যে লিম্ফ নোডগুলো কেমন। লিম্ফ নোড দেখার ইম্পর্টেন্স কি, লিম্ফ নোড দেখার এখানে ইম্পর্টেন্স সেটা হচ্ছে যে মেবি আই এম ডিলিং উইথ এ পেশেন্ট অফ লিম্ফোমা। মুখের ভেতরে যেই লিম্ফ নোডগুলো আছে এগুলো হয়তো টনসিলার ফোসাতে সব সোল আপ হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে কিনা দেখে নিলাম এটা। আচ্ছা, এবার ফেস গেল, এবার আমি আসি আমার অ্যাকচুয়াল এক্সামিনেশনে, যেটা আমরা আমাদের দেশের ক্ষেত্রে করি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন অফ দ্য চেস্ট। এতক্ষণ যেগুলো করলাম এগুলো সবই কিন্তু হচ্ছে আমার জেনারেল এক্সামিনেশনের পার্ট হিসেবে আমি করেছি। এবং এটা মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষার মধ্যে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 1 মিনিট না, আরও কম সময় আপনাকে, আপনি একটা পেশেন্টের দিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না আসলে এটা।
এবার আমাদের যেই ইন্সপেকশনের শেপ দেখেন, পেশেন্টের সিমেট্রি অফ দ্য মুভমেন্ট, পেশেন্টের কফ দিতে বলেন, পেশেন্ট আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট, পেশেন্টকে বলতে হয় উড ইউ প্লিজ গিভ এ কফ ফর মি। এটা আমরা একটা কাজ করি যে পেশেন্টকে যখন জোরে জোরে শ্বাস দিতে বলি বা কাশি দিতে বলি, আমরা পেশেন্টের গালে ধরে পেশেন্টকে বলি যে ওইদিকে মুখটা ঘুরায়। এটা মনে রাখবেন যে এটা ওরা খুবই ইনসাল্টেড ফিল করে। এই কাজটা এমআরসিপির ক্ষেত্রে বা প্ল্যাবের ক্ষেত্রে করা যাবে না। পেশেন্টকে বলতে হবে যে উড ইউ প্লিজ লুক অ্যাট দ্যাট সাইড অ্যান্ড গিভ এ কাফ ফর মি। এই কাফ দিয়ে আমরা দেখব যে তার কাফের ধরনটা কেমন, এটা কি প্রোডাক্টিভ কফের মতো, কারণ একটা সাউন্ড শুনলে বোঝা যায়, নাকি নন প্রোডাক্টিভ কফ। অনেক সময় কাশি দিলে কোনো ভিজিবল চেস্ট সোয়েলিংটা প্রমিনেন্ট থাকে, বা অ্যাবডোমিনাল যদি কোনো সোয়েলিং থাকে এটা প্রমিনেন্ট হয়ে যায়। আচ্ছা, কাশি দেখলাম, আর ইন্সপেকশনের বাকি সব কয়টা আমরা দেখলাম। তো ইন্সপেকশনে যেটা আমরা দেখব এখানে পেশেন্টের শেপটা কেমন চেস্টের, এটা কি ব্যারেল শেপ চেস্ট হয়ে গেছে, যদি ব্যারেল শেপ দেখে এটা সিওপিডি রোগী আমি ডিল করতে যাচ্ছি। পেশেন্টের কি কোনো চেস্টে ডিফর্মিটি আছে, পেশেন্টের সিমেট্রি অফ দ্য সিমেট্রি পালপেশনের পার্ট, পেশেন্টের কোনো স্কার মার্ক আছে কিনা। স্কার মার্কটা এমআরসিপি পেসেসের ক্ষেত্রে এবং প্ল্যাবের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ ওদের দেশে প্রচুর লাং ট্রান্সপ্ল্যান্ট হয়, প্রচুর লোবেক্টমি নিউমোনেক্টমি হয়, এবং এটা খুবই প্রিয় কেস। যদি কোনো ইনস্টিটিউশনে একটা হসপিটালে পরীক্ষা দিতে যাচ্ছি, ওখানে যদি একটা লোবেক্টমির পেশেন্ট থাকে, আপনি মনে করবেন যে ওই কেসটা ধরে আপনাকে পরীক্ষায় নিয়ে আসবে। ওরা লোবেক্টমি নিউমোনেক্টমি কমনলি পরীক্ষায় দেয়, এবং কি লাং ট্রান্সপ্লান্টেশন পর্যন্ত পরীক্ষায় দেয় ইউকেতে যারা পরীক্ষা দিতে যায়। ইন্ডিয়াতে যারা পেসেস পরীক্ষা দিতে চায় তাদের ক্ষেত্রে লোবেক্টমি নিউমোনেক্টমি একদম কমন দিবেই ওরা, যদি ওই স্টেশনে ওই হসপিটালে পরীক্ষা নিয়ে ওই একটা যদি পেশেন্ট থাকে। তো স্কার মার্কগুলো আমরা খুঁজবো হচ্ছে ল্যাটারাল থোরাকোটমি স্কার, এমন হতে পারে ল্যাটারাল থোরাকোটমি স্কার পেছনের দিকে স্কার, অথবা হচ্ছে সামনের দিকে পুরো চেস্ট জুড়ে যেই স্টারনামের রিব কেজের নিচের দিকে যেই ইয়েটা থাকে স্কারটা, এটা সাধারণত লাং ট্রান্সপ্লান্টেশনের জন্য ইউজ করা হয়। ল্যাটারালি যদি থাকে তাহলে হচ্ছে ল্যাটারাল থোরাকোটমি স্কার, এটা লোবেক্টমি নিউমোনেক্টমি। বা পেছনের দিকে আমরা খুঁজবো যে কোনো পাংচার মার্ক আছে কিনা, প্লুরালি ফিউশন ছিল, ওখান থেকে ফিউশন ড্র করা হয়েছে কিনা। আচ্ছা, থোরাকোটমি স্কার দেখলাম আমরা এটা। এবার আসি হচ্ছে পালপেশনে কি কি চেক করতে হয়। পালপেশনে চেক করতে হয় যেটা ট্রাকিয়াল পজিশন, আমি আর পজিশন দেখাতে যাচ্ছি না, সবাই জানেন যারা পেসেস দিতে যাবেন অথবা প্ল্যাব দিতে যাবেন বা এফসিপিএস পার্ট 2-তে। পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স পিট, সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট। চেস্ট এক্সপেন্সিবিলিটি নিয়ে ওরা মাথা ঘামায় না, যে আমি মেজারিং টিপ দিয়ে চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখবো, এটা ওরা পছন্দও করে না। এটা না করলে কোনো দোষ নাই, এটা করার দরকারও নাই পরীক্ষায়। আচ্ছা, কোনো কোনো জায়গায় বইতে বলা আছে, পেসিসের বইতেই বলা আছে ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স দেখার জন্য, ট্রাকিয়াল ট্যাগ দেখার জন্য। দিস ইজ নট ম্যান্ডেটরি। আপনি যদি এটা করেন ভালো, বা এক্সামিনার যদি জিজ্ঞাসা করে যে ক্যান ইউ ডু এনি প্রসিডিউর টু সি ওয়েদার দ্য পেশেন্ট ইজ ইন ডিস্ট্রেস অর নট, তখন আপনি বলতে পারেন যে আই উড লাইক টু ডু দ্য প্রসিডিউর ফর ট্রাকিয়াল টু সি দ্য ট্রাকিয়াল ট্যাগ অ্যান্ড ক্রিকোস্টার্নাল ডিস্টেন্স। এটা এটা কিভাবে দেখতে হয় ট্রাকিয়াল ট্যাগ ট্রিকোস্টার্নাল ডিস্টেন্স, এটা হচ্ছে আপনি ইউটিউব গেলে পাবেন, অথবা বই থেকে যদি খোঁজেন বইতেও আছে। আচ্ছা, এবার হচ্ছে একটা কথা বলি, ভোকাল ফ্রেমিটাসটা এমআরসিপি পেসেসের ক্ষেত্রে না করাই ভালো, কারণ আমি ভোকাল ফ্রেমিটাসটা ওই রেজোনেন্স তো চেক করছি, রেজোনেন্স আর ফ্রেমিটাস একই জিনিস, সুতরাং ভোকাল ফ্রেমিটাস চেক করা ম্যান্ডেটরি না, যেহেতু আপনার সময় কম, অনেক কিছু দেখতে হবে। আমি কখনোই ভোকাল ফ্রেমিটাস চেক করি নাই পেসেসের কোনো পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি পারকাশন। পারকাশন কোথায় করবো, পেশেন্ট কিন্তু আমি বলি পেশেন্ট কিন্তু এখনো ওই 45 ডিগ্রিতেই আছে, পেশেন্ট এখনো কিন্তু শেষ করে নাই। পেসিসের ক্ষেত্রে কিন্তু ওরা বলে দিবে না যে সামনে থেকে করো পিছে থেকে করো, আপনার যখন যেটা খুশি, আপনি হয় পিছন থেকে শুরু করেন, সেটাও ওরা মেনে নিবে, সামনে থেকে শুরু করেন, এটাও ওরা মেনে নিবে, আপনি আগে অসকালটেশন করেন, তাতেও তাদের কোনো সমস্যা নাই। এটা কিন্তু আপনাকে ডায়াগনোসিস বের করতে হবে, আর হচ্ছে সিস্টেমেটিক যেতে হবে, পেশেন্টকে পেইন দেওয়া যাবে না। আচ্ছা, পারকাশন করল, পারকাশন কোথায় করব, অ্যান্টেরিয়র চেস্ট, ল্যাটারাল চেস্ট, অসকালটেশন অ্যান্টেরিয়র চেস্ট, ল্যাটারাল চেস্ট, আর কি করব, ভোকাল রেজোনেন্স চেক করে নিব। এতক্ষণ আমরা যেগুলো করলাম সব কয়টা পেশেন্টকে বসানো অবস্থায় কিন্তু আমি চেক করলাম, ঠিক আছে।
বসা বলতে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্ট শোয়া, সরি বসা না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্ট শোয়া অবস্থায় চেক করলাম। এবার পেশেন্টকে বলবো যে উড ইউ প্লিজ সিট ফর মি, এটা পেশেন্টকে একটু হেল্প করতে হবে বসার জন্য, এটা। তো পেশেন্ট বসলো, বসার পর আমি ঠিক পেছনে চলে আসবো পেশেন্টের, পেছনের দিকে দেখে আমি দেখবো যে পেশেন্টের পেছনের দিকে চেস্টের শেপ কেমন, ওই ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন সব কটা পেছনে খুব দ্রুত শেষ করব। আমার টাইম কিন্তু 6 মিনিট, 6 মিনিটে টোটাল প্রসিডিউর শেষ করতে হবে। এটা এটা কিন্তু স্টেশন শর্ট কেসের কথা বলছি। 6 মিনিটে ওই সব কটা দেখলাম, দেখার পরে যেটা করবো, আমার এখানে দেখা শেষ। এবার আমি কি চেক করবো, আমার কিন্তু আমাদের দেশের যে প্রসিডিউর, এই প্রসিডিউরগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। এবার পেসেসের ক্ষেত্রে যে এক্সট্রা, সেটা হচ্ছে আমি লিম্ফ নোট চেক করবো পেশেন্টের, পেশেন্টের কোনো লিম্ফ নোট এনলার্জ আছে কিনা, সব কয়টা লিম্ফ নোট চেক করবো। এটা পেশেন্টের ব্যাকে আসবো, ব্যাকে গিয়ে পেশেন্টকে বলতে হবে যে আই এম গোয়িং টু প্রেস ওভার ইয়োর ব্যাক, লোয়ার ব্যাক। এখানে দেখবো যে কোনো স্যাক্রাল ইডিমা আছে কিনা। আমি স্যাক্রাল ইডিমা চেক করলাম, স্যাক্রাল ইডিমা নাই পেশেন্টের, কোনো লিম্ফ নোট নাই। পেশেন্টকে বলবো যে ইউ ক্যান ড্রেস নাও, পেশেন্টকে ড্রেসটা পরিয়ে দিয়ে পেশেন্টকে শোয়াবেন, বা এটা আপনি পরেও করতে পারেন। এক্সামিনেশন আমার আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে পায়ের দিকে গিয়ে আমার ইডিমা চেক করা। তো লাস্টে গিয়ে পেশেন্টকে হচ্ছে আপনি 45 ডিগ্রি পেশেন্টকে শোয়ানোর পর আই এম গোয়িং টু প্রেস ওভার ইয়োর লেগ। যখন আমি পেশেন্টের লেগে আমি প্রেস করব, আমার ফেস থাকবে পেশেন্টের ফেসের দিকে, পেশেন্ট কোনো পেইন হচ্ছে কিনা। যতক্ষণ পালপেশন করব আমি কিন্তু বারবার পেশেন্টের চোখ, মুখ এটা দেখবো যে পেশেন্টের কোনো পেইন হচ্ছে কিনা, এটা দেখতে হবে। এটা পেইন হলে বা উইঞ্চিং যদি কোনো সাউন্ড করে আমাকে সতর্ক হতে হবে। এটা এটা দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পর হচ্ছে পেশেন্টকে পুরো ড্রেস আপ করাতে হবে, পেশেন্টকে থ্যাংক ইউ দিতে হবে। থ্যাংক ইউ দেওয়ার পর হচ্ছে আমি এক্সামিনারের দিকে ফিরবো। এই হলো হচ্ছে এমআরসিপি বেসিসের ক্ষেত্রে এক্সামিনেশনের সিকোয়েন্স, এটা ঠিক আছে। আচ্ছা, পায়ের ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গিয়েছে, পায়ের ক্ষেত্রে আমরা কি কি চেক করলাম, পায়ের ক্ষেত্রে চেক করলাম হচ্ছে আমরা ইডিমা আছে কিনা, ইরাইথেমা নোডোসাম আছে কিনা, আর একটা চেক করবো যে ডিভিটি আছে, ডিভিটির কোনো ফাইন্ডিং আছে কিনা। আমি একটা দেখলাম যে ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং, 30 ইয়ার্সের ফিমেল, ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং, একটা অবেস ফিমেল আসলো, কমপ্লেন ছিল, আমাকে কিন্তু শুরুতে বলে দিয়েছে যে পেশেন্টের সাডেন অনসেট অফ শর্ট অফ ব্রেথ। তো আমি যখন ইন্সপেকশনে দেখতে পাচ্ছি যে একটা অবেস ফিমেল, 30 ইয়ার্স ইয়াঙ্গার এজ, সাডেন অনসেট অফ শর্ট অফ ব্রেথ, ইউনিল্যাটারাল চেস্ট পেইন, পায়ের ক্ষেত্রে গিয়ে দেখলাম যে পেশেন্টের ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং, এটা তখনই কিন্তু আমাকে চিন্তা করতে হবে মেবি আই এম ডিলিং উইথ এ পেশেন্ট অফ ডিভিটি কমপ্লিকেটিং উইথ পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু টুকটাক পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে হয়তো পেশেন্ট দেখতে গেলে আনইউজুয়াল কোনো সিমটম, আনইউজুয়াল কোনো সাইন যদি চোখে পড়ে, যেমন আমি একটা মেল পেশেন্ট দেখছি, মেল 30 ইয়ার্স মেল পেশেন্ট, পেশেন্টের হচ্ছে গাইনোকোমেশিয়া। তো 30 ইয়ার্সের মেল পেশেন্ট, আমি শুধু রেসপিরেটরি ডিজিজ নিয়ে বলতেছি, আমি সিএলডির দিকে যাচ্ছি না বা অন্য কিছু না। এখন 30 ইয়ার্সের পেশেন্ট রেসপিরেটরি সিস্টেম ডিজিজ রিলেটেড গাইনোকোমেশিয়া দিয়ে আমাকে পরীক্ষায় দিয়েছে বা আমি ওয়ার্ডে পেয়েছি, তাহলে কি হতে পারে, হতে পারে হচ্ছে পেশেন্টের কোনো কন্ডিশন হয়তো আছে যেটাতে পেশেন্টের গাইনোকোমেশিয়া ডেভেলপ করেছে, অথবা পেশেন্ট কোনো কন্ডিশনের জন্য কোনো ড্রাগ খাচ্ছে যেটার জন্য পেশেন্টের গাইনোকোমেশিয়া ডেভেলপ করেছে। যেমন আমরা জানি যে পেশেন্টের যদি হচ্ছে করপালমোনালি থাকে, করপালমোনালি ইয়াঙ্গার এজে হতেই পারে, ব্রঙ্কিওক্টিসিস থেকে করপালমোনালি হতে পারে, বা ইয়াঙ্গার পেশেন্ট যদি সিওপিডি নিয়ে আসে তখনও করপালমোনালি হতে পারে। তো স্পাইনোল্যাকটন খাচ্ছে, ওইটার জন্য হচ্ছে পেশেন্টের গাইনোকোমেশিয়া ডেভেলপ করেছে। অনেকগুলো সাইন মাঝে মধ্যে মিস করে যায়, পিগমেন্টেশন একটা ইম্পর্টেন্ট সাইন। আমি একটা দেখলাম যে একটা পেশেন্টের অ্যাক্সিলারি রিজন একদম কালো হয়ে আছে, নেকের রিজন একদম কালো হয়ে আছে, যেটাকে হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলা হয়। তো অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স ওবেসিটিতে হয়, বিভিন্ন এন্ডোক্রাইন ডিজিজে হয়, অথবা যদি আমি চিন্তা করি যে রেসপিরেটরি সিস্টেম ডিজিজ কোনটার ক্ষেত্রে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স ডেভেলপ করতে পারে, এটা হতে পারে যে একটা ওল্ডার এজের পেশেন্ট অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স ডেভেলপ করে আছে, তাহলে হয়তো আমি কোনো সিএ লাংয়ের রোগী ডিল করছি যেটার প্যারানিওপ্লাস্টিক ফিচার হিসেবে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এসেছে।
আর কি কি ফিচার আসতে পারে আচ্ছা ইয়েতে যখন আসলাম আমি শুরুতেই বলেছিলাম যে ফেসের ক্ষেত্রে টোসিস যদি থাকে তাহলে আমি হর্নার সিনড্রোম চিন্তা করব। হর্নার্সের কিন্তু আরও কিছু সাইন আছে, সেটা হচ্ছে পার্সিয়াল টোসিস, মিওসিস, অ্যানophthalmosis অ্যান্ড হাইড্রোসিস। তো আমি দেখলাম যে একটা পেশেন্ট আমাকে বলেছে 60 years old male patient complaining of short of breath for the last 1 month. This is your patient, examine him. তো আমি দূর থেকে দেখতেছি পেশেন্টের টোসিস আছে। তো আমি চিন্তা করতেছি হ্যাঁ আমি মনে হয় হচ্ছে হর্নার সিনড্রোমের রোগী দেখতেছি, এটা মনে হয় সিএ লাং পাবো আমি। কিন্তু কাছে গিয়ে দেখলাম যে না, পেশেন্টের তো দুইটা চোখই, মানে পেশেন্টের যদি হর্নার সিনড্রোম হতো তাহলে তো এক চোখ হতো, পেশেন্টের তো দুই চোখেই তো দেখি পার্সিয়াল টোসিস হয়ে আছে। পেশেন্টের আবার মিওসিসও নাই। আবার পেশেন্টের দেখতে পাচ্ছি যে পেশেন্ট ক্যাকেকটিক। আচ্ছা, এরকম কন্ডিশন কোনটাতে হতে পারে? তো বাইল্যাটারাল টোসিস, পার্সিয়াল টোসিস, এটা কিন্তু হচ্ছে রেসপিরেটরি সিস্টেম ডিজিজ যদি বলা হয় তাহলে হচ্ছে ল্যাম্বার্ট ইটন মায়াস্থেনিক সিনড্রোম, ইটন ল্যাম্বার্ট সিনড্রোমও বলা হয় এটা। সিএ লাংসের রোগী যেগুলো, কার্সিনোমা লাংসের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে কিন্তু ওই মায়াস্থেনিয়া গ্র্যাভিস না, কিন্তু এটা মায়াস্থেনিক, ইটন ল্যাম্বার্ট মায়াস্থেনিক সিনড্রোমের একটা ডিজিজ আছে। এটাতে প্রক্সিমাল মাসেল উইকনেস থাকে, আর রেয়ারলি, এটা কিন্তু কমন ফিচার না টোসিস যেটা, রেয়ারলি এই পেশেন্টদের টোসিস আসতে পারে। তো আমরা দেখলাম যে হচ্ছে যে পেসেস পরীক্ষা দিতে গেলে বা প্ল্যাব পরীক্ষা হয়তো এতটা এক্সটেন্সিভ ভাবে দেখতে হয় না। পেসেসের ক্ষেত্রে দেখতে গেলে হচ্ছে আমি পেশেন্টের সিমটম শুনে, পেশেন্ট দেখে, সারাউন্ডিং দেখে আমাকে ডায়াগনোসিস করে ফেলতে হবে। তারপরে হচ্ছে জাস্ট কোরিলেশনের জন্য বাকি প্রসিডিউর অভিনয় করে যাওয়া, ঠিক আছে? তো আমরা যখন পরীক্ষা দিতে যাব আমাকে এতটাই কনফিডেন্ট হতে হবে যে আমি পেশেন্ট দেখে যেন ডায়াগনোসিস করতে পারি। এখন শেষ করা মাত্রই কি আমি শেষ করে ফেললাম যে এক্সামিনেশন শেষ, সব শেষ হয়ে গেছে? শেষ হয়নি। এবার আমাকে পেশেন্টের থেকে ড্রেস সব পড়ালাম, পেশেন্টকে রেস্ট রেখে এক্সামিনারের দিকে ফিরবো। একবার এক্সামিনারের দিকে ফেরার পর আমার কিন্তু আর পেশেন্টের দিকে দেখার সুযোগ নাই। আমি এখন বলতে যাবো যে আমি কি কি ফাইন্ডিং পেয়েছি। এই ফাইন্ডিং বলতে যাওয়ার সময় আমি যদি পেশেন্টের দিকে আবার তাকাই যে হাতে এটা দেখেছিলাম, পায়ে এটা দেখেছিলাম, এটা কিন্তু নেগেটিভ মার্ক ক্যারি করে এটা। তো পেশেন্টের থেকে যখন আমি ফেস ঘুরিয়ে ফেলবো এক্সামিনারের দিকে, তখনই হচ্ছে পেশেন্টের পার্ট আমার শেষ, ঠিক আছে? এটা, আর এটা মনে রাখতে হবে যে দুইজন এক্সামিনার আলাদা আলাদাভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে মনিটর করছে, আমাকে আলাদাভাবে মার্কিং করছে। কোশ্চেন একজন এক্সামিনার কোশ্চেন করবে, ওই এক্সামিনার নিজেও মার্কিং করবে, আরেক এক্সামিনার হচ্ছে মার্কিং করবে। স্টেশনে একজন এক্সামিনারই কোশ্চেন করে। তো পেশেন্ট থেকে যখন আমি এক্সামিনারের দিকে ফিরবো তখনই আমি স্যার, মানে এক্সামিনার যারা, তাদেরকে বলতে হয় যে আই উড লাইক টু কমপ্লিট মাই এক্সামিনেশন বাই টেকিং ডিটেলস হিস্ট্রি, চেকিং দ্য অবজারভেশন চার্ট, চেকিং দ্য স্পুটাম পট, doing bedside peak flow meter or spirometry, checking oxygen saturation. From examining this patient, তারপর আমি যা যা পেলাম, this patient came to hospital, this patient is dyspneic at rest, আমি যেগুলো পেলাম পজিটিভ ফাইন্ডিংগুলো বলে ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংগুলো বলতে হবে এখানে। আর যেমন আমি যদি বলি যে সো মাই ডায়াগনোসিস অফ দিস পেশেন্ট ইজ, আচ্ছা আমি একটা সিনারিও বলি, সিনারিও বলে আমি বলছি যে একটা সিনারিওতে আমি একটা পেলাম হচ্ছে 45 ইয়ার্সের ওল্ড ফিমেল, পেশেন্টের রিমাটয়েড হ্যান্ড আছে, পেশেন্টের হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিসের ফিচার আছে মুখে, লাইক হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস বলতে হচ্ছে পেশেন্টের হচ্ছে টাইটেনিং অফ দ্য স্কিন আছে, পেরিওরাল পাকারিং আছে, মুখ ফিশ মাউথ আছে পেশেন্টের, জেবিপি রেস্ট আছে, পেশেন্টের ডিপেন্ডেন্ট ইডিমা আছে, পেশেন্টের হচ্ছে হাতে ব্রুইজিং আছে, হার্সুটিজম আছে পেশেন্টের, পেশেন্টের হচ্ছে আমি লাংসে হচ্ছে ক্রেপস পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। লাংসে যখন আমি ক্রেপস পাবো, পেশেন্টকে কাশির আগে একবার ক্রেপস দেখতে হবে, পেশেন্টকে বলবো উড ইউ প্লিজ গিভ এ কাফ ফর মি, কাশির পর আবার ক্রেপস দেখতে হবে। আমি এন্ড ইন্সপাইরেটরি ক্র্যাকলস পেয়েছি, পেশেন্টের পায়ে ইডিমা পেয়েছি। তো এই সব কটা যদি আমি মিলাই তাহলে এখানে কিন্তু আমার, আমি প্রেজেন্টেশনটা বলছি এখানে। The patient is dyspneic at rest. There is the fingers, all of the fingers are clapped. There is central cyanosis present. Patient is anemic.
patient has features of Cushing syndrome as evident by hirsutism and moon-like face. Patient has steroid purpura. The face of the patient is tightened, perioral puckering and fish mouth type appearance of the face is present, which correspond with systemic sclerosis. And patient has rheumatoid hand. On examining the chest movement is bilaterally reduced. তারপর পারকাশন নোট যেমন পেলাম এটা বলবো। তারপরে ইম্পর্টেন্ট ফাইন্ডিং যেটা সেটা হচ্ছে যে অসকাল্টেশন, দেয়ার ইজ বাইবেসাল fine and inspiratory crackles which is unaltered after coughing. Patient also has distended neck vein which is pulsatile and dependent edema. Palpable P2 is present, second heart sound is loud. So my diagnosis of this patient is diffuse parenchymal lung disease or interstitial lung disease, which may be caused by mixed connective tissue disorder as evident by features of systemic sclerosis and rheumatoid hand, and patient is now complicating with Cushing syndrome and pulmonary hypertension as Cushing syndrome pulmonary hypertension. তো এতটুকু বলার পর হচ্ছে আমার কেস বলাটা শেষ হবে। এটা মানে আমি পেশেন্টের ডায়াগনোসিস বললাম, পেশেন্টের কজ খুঁজে বের করলাম, আর পেশেন্টের কমপ্লিকেশন কি হলো এটা বের করলাম। এই ছিল হচ্ছে আমার 6 মিনিট আমি এক্সামিনেশন করব, তারপরে হচ্ছে পেশেন্টের বলা, এটা হচ্ছে পুরোটা প্রসিডিউর কমপ্লিট করা। এবার আমাকে কি কোশ্চেন ধরে সাধারণত পেসেস এর ক্ষেত্রে, এমআরসিপি পেসেস এর ক্ষেত্রে আমাকে কোশ্চেন ধরে হচ্ছে যে আমার এই ডায়াগনোসিসের পেছনে ফেভারে আমার কজ কি আছে, এটা কেন আমি চিন্তা করলাম, এটা এই ডিজিজটা কেন চিন্তা করলাম না, আমি কি ডিডি চিন্তা করছি, ডিডি কি চিন্তা করছি, এটা এই ডিডিটা কেন হলো না, এর কমপ্লিকেশন কি হতে পারে, পেশেন্টের ইনভেস্টিগেশন কিভাবে করব, ইনভেস্টিগেশন ফাইন্ডিং গুলো কি হবে, আর হচ্ছে ট্রিটমেন্ট কি দিব। এতটুকু যদি আমি বলতে পারি তাহলে আমাকে ফুল মার্কস দিয়ে দিবে। তারপরে যদি টাইম থাকে, 4 মিনিট সময় থাকে পেশেন্টের ক্রসিং এর জন্য, পেশেন্টের এই আমি যেই ডেসক্রিপশন দিলাম, তারপর আমাকে ভাইবা নিচ্ছে, এটা 4 মিনিট সময়। যদি তারপরও সব বলার পরে টাইম থাকে, তারপর ওরা ডিপে 2-1টা কোশ্চেন করতে পারে, কিন্তু ওই কোশ্চেনের উপরে হচ্ছে আপনার মার্ক কম বেশি খুব বেশি ক্যারি করে না, হয়তো বা হচ্ছে আপনাকে 20-এ 20 দিয়ে দিতে পারে, বা 20-এ 18, আপনি 18 পাচ্ছিলেন, আপনি হয়তো এমন একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলেন যারা তারা খুবই খুশি হয়ে 20-এ 20 দিল। এটা মনে রাখবেন যে পেসেসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি পেশেন্টের ডায়াগনোসিস করলাম, ভাইবা ভালো দিলাম, কিন্তু পরীক্ষা আমি ফেল করলাম। কেন পরীক্ষায় ফেল করলাম? এই ফেল করার পেছনে কারণ হচ্ছে যে পেসেসের ক্ষেত্রে সাধারণত না, পেসেসের ক্ষেত্রে 7টা বেসিক স্কিল সিলেক্ট করে দেওয়া আছে। এই 7টা স্কিলে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আপনাকে তো টোটাল নাম্বার যেটা 170-এ পরীক্ষা হয় পেসেস, 170-এ 130 তো পেতেই হবে মিনিমাম, 130 যেমন পেতে হবে মিনিমাম। তারপর হচ্ছে আবার প্রত্যেকটা স্কিলে আলাদা করে পাস করতে হবে। কি স্কিল থাকে? স্কিল থাকে হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, আপনি যে এক্সামিনেশন করতেছেন ঠিকঠাক মতো এক্সামিনেশন করছেন কিনা, আইডেন্টিফাইং ফিজিক্যাল সাইন আপনি ঠিক মতো বের করতে পারছেন কিনা, এটা মনে রাখবেন। কোনো ফিজিক্যাল সাইন মিস করা যতটা না খারাপ, আপনি যদি কোনো সাইন প্রডিউস করেন, একটা পেশেন্টের ক্লাবিং নাই, বলতেছেন ক্লাবিং আছে, এটা খুবই খারাপ, তারা নেগেটিভ মার্কিং করে দেয়। সাইন মিস করলে ওরা যতটা না মাইন্ড করে, সাইন প্রডিউস করলে ওরা খুবই মাইন্ড করে, ওরা মোটামুটি মনে করে যে এটা আমার দরকারই নাই, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লিনিক্যাল কমিউনিকেশন লাগে হচ্ছে স্টেশন 2 যেটা হিস্ট্রি টেকিং, স্টেশন 4 যেটা কাউন্সেলিং, আর স্টেশন 5 যেটা বললাম যে ব্রিফ ক্লিনিক্যাল কনসালটেশন, যেটা হচ্ছে আমি আউটডোরে ডক্টর বা আমার চেম্বারের পেশেন্ট আসলো তখন আমি কিভাবে ডিল করব। এই 3টাতে লাগবে হচ্ছে আমার ক্লিনিক্যাল কমিউনিকেশন। আর মার্কিং কোথায়? 3টা পয়েন্ট বললাম, ফিজিক্যাল এক্সামিনেশন, আইডেন্টিফাইং ফিজিক্যাল সাইন, ক্লিনিক্যাল কমিউনিকেশন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা একটা আলাদা স্কিল। ক্লিনিক্যাল জাজমেন্ট, এটা আলাদা স্কিল। ক্লিনিক্যাল জাজমেন্ট বলতে বোঝায় হচ্ছে যে আপনি যে পেশেন্টটাকে ডায়াগনোসিস করবেন
তার জন্য আপনি কিভাবে ইনভেস্টিগেট করে আগাবেন, কিভাবে ট্রিটমেন্ট দিবেন, এটা। আর হচ্ছে ম্যানেজিং পেশেন্টস কনসার্ন, এটা আর একটা স্কিল। এটা ওই যেটা বললাম স্টেশন 2, 4, 5 এর ক্ষেত্রে লাগে। কারণ অনেক পেশেন্ট বলে যে আহ, আমি কি হচ্ছে যে আমার যে হাতে এই ধরনের রিমাটয়েড আর্থাইটিস হয়েছে, আমি কি এখন অফিসে কাজ করতে তো পারতেছি না, এখন আমার এটার কি হবে। এটা কিন্তু পেশেন্টের একটা কনসার্ন। আপনার ডাক্তার হিসেবে আপনি যেমন শ্বাসকষ্টের ট্রিটমেন্ট দিবেন, আপনি রোগীকে বলে আসবেন যে আমি আপনাকে অকুপেশনাল থেরাপিস্টের কাছে পাঠাবো, যে হচ্ছে আপনার অফিসে কিভাবে আপনি কাজ করতে পারবেন, অফিসকে কিভাবে মডিফাই করা যাবে সেটা শিখাবে। এটা হচ্ছে ম্যানেজিং পেশেন্ট কনসার্ন। আর হচ্ছে মেনটেইনিং পেশেন্টস ওয়েলফেয়ার, এটাতে ওরা খুবই স্ট্রিক্ট থাকে। আপনি সব ভালো পারছেন, এটাতে যদি একটু ভুল করেন আপনাকে এই স্টেশন এই ইয়েতে এই স্কিলে আপনাকে জিরো বসায় দেয়। কি কি? পেশেন্ট ওয়েলফেয়ার, আপনি পেশেন্টকে সুন্দর করে ডিল করেছেন কিনা, পেশেন্টকে কোনো পেইন দিয়েছেন কিনা, পেশেন্টকে হ্যান্ডলিং করার আগে হাত স্যানিটাইজ করে নিয়েছেন কিনা, পেশেন্টের কাছ থেকে কোনো প্রসিডিউর করার আগে অনুমতি নেওয়া হয়েছে কিনা, পেশেন্টকে আনড্রেস করার পর পেশেন্টকে জামা কাপড় পরিয়ে দিয়ে আসা হয়েছে কিনা। তো এগুলি যদি আমরা সুন্দর করে করে যাই, আর আমি যদি কোনো ভুল করি, এটা সাথে সাথে বলবেন যে সরি, আই এম ভেরি সরি, আই উইল টেক কেয়ার অফ দিস ইন ফিউচার। এভাবে বলে আসবেন যে পেশেন্ট ব্যথা পেতেই পারে, পেশেন্টের একটা লাং অ্যাবসেস আছে বা কনসলিডেশন হয়ে আছে, এক্সামিন করতে গিয়ে পারকাস করতে গিয়ে ব্যথা পেয়েছে। এটা তো ব্যথা পেলে পেশেন্ট আউ বললে যে আমি ফেল হয়ে যাব তা না। ওরা দেখবে যে আপনি পেশেন্টকে সিম্প্যাথি শো করেছেন কিনা। আপনি বলবেন যে আই এম ভেরি সরি, আই উইল টেক কেয়ার অফ ইট বলে আসেন। পেশেন্ট যদি ওকে বলে তাহলে ওরা খুব খুশি, পেশেন্টও খুশি, আপনিও খুশি। তো এই 7টা স্কিলে পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তো এমআরসিবির ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে অনেকে 170-এর মধ্যে 155 পেয়েছে কিন্তু পরীক্ষায় ফেল। কারণ হচ্ছে যে হয়তো টোটাল মার্কস অনেক বেশি কিন্তু কোনো একটা স্কিলে সে ফেল করেছে। আবার অনেকে 170-এর মধ্যে 131-32 পেয়ে পাস করে আসছে, এরকম প্রচুর রেকর্ড আছে। তো এই আমি আজকে মোটামুটি চেষ্টা করেছি যে এমআরসিপি পেসেসের ক্ষেত্রে একটা রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট যখন আসবে, পেশেন্ট দেখা মাত্রই আমি কিভাবে অ্যাপ্রোচ করব, আমি মাথার ভিতর কি কি চিন্তা করব, ওইটা দেখে কোন ডিজিজের জন্য কি কি সাইন, এটা বলার চেষ্টা করেছি। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু লিখতে পারেন, আমি একটু বলার চেষ্টা করব যে কোনটার অ্যান্সার কি হতে পারে বা কোনটার অ্যাপ্রোচ কি হতে পারে, না হলে আমি সেশনটা শেষ করব। কারো কোনো কোয়েশ্চেন আছে পেসেস বা প্ল্যাব বা এমসি বা এফসিপিএস পার্ট 1 অথবা যে কোনো ইয়ে নিয়ে, পেশেন্টের হচ্ছে রেসপিরেটরি সিস্টেম ডিজিজের কোনটার সাইনের জন্য কি চিন্তা করব বা কোন পেশেন্ট আসলে কি চিন্তা করব। আচ্ছা, কারো সম্ভবত কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন না থাকলে আমি সেশনটা শেষ করতে পারি। কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো ব্যাপার নিয়ে যে এই জিনিসটা আমি বুঝতে পারি নাই যে এটা কিভাবে করতে হবে, এটা তাহলে আমি বলবো যে ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও আছে যে পেসেসের ক্ষেত্রে আমি একটা পেশেন্ট কিভাবে আমি এক্সামিন করব। তো এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে যে কোন টেকনিকের পর কোন টেকনিক করতে, কোন স্টেপসের পর কোন স্টেপস করছে। কিন্তু ওই যে যেগুলো বললাম যে ইন্সপেকশন থেকেই আপনার ডায়াগনোসিস করে ফেলতে হবে, তারপরে হচ্ছে বাকিগুলো হচ্ছে অভিনয় করে যাওয়া, যে আমি ডায়াগনোসিস তো করেই ফেলেছি, জাস্ট 6 মিনিট কাটানোর জন্য অভিনয় করা। ঠিক আছে। আচ্ছা, একজন জানতে চেয়েছে জ্যাকব আর্থোপ্যাথিটা আবার একটু বলার জন্য। জ্যাকব আর্থোপ্যাথি হচ্ছে যে রিমাটয়েড লাইক হ্যান্ড, কিন্তু এটা হচ্ছে রিডিউসেবল, রিভার্সেবল। রিমাটয়েড হ্যান্ড যেটা এটা তো ইরিভার্সেবল হয়ে থাকে, কিন্তু দেখা যায় যে একটা পেশেন্টের হাত এরকম হয়ে আছে, আমি যদি সোজা টান দিই হাত আবার সোজা হয়ে যাচ্ছে। এটা আবার হচ্ছে রিমাটয়েড লাইক হ্যান্ড এরকম ডেভেলপ করতেছে। আর জ্যাকব আর্থোপ্যাথির একটা ছবি সম্ভবত আব্দুল্লাহ স্যারের বইতেও আছে এটা, অথবা আপনারা নেট থেকেও দেখে নেন যে ইয়েতে জ্যাকব আর্থোপ্যাথিটা কি, এটা এসিলি ডিফর্মিটি হিসেবে জ্যাকব আর্থোপ্যাথিটা আসে। এটা রিভার্সেবল, যদি রিভার্সেবল হয় জ্যাকব আর্থোপ্যাথি, সেম টাইপ অফ লিশন ইরিভার্সেবল, এটা রিমাটয়েড হ্যান্ড। অনেক সময় সোরিয়াটিক আর্থাইটিসের ডিফর্মিটিও কিন্তু হচ্ছে ওই রিমাটয়েড টাইপ হতে পারে এটা, তো এটা ইরিভার্সেবল, সরি হ্যাঁ ইরিভার্সেবল এটা। আর কোনো কোশ্চেন আছে?
কোশ্চেন না থাকলে আমি একটু সময় নিচ্ছি কেউ কোনো কোশ্চেন করে কিনা দেখার জন্যে। আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো জায়গায় আমাকে নক করলেই হবে, অথবা হচ্ছে আহ, ফেসবুকে, ফেসবুক বলছি ইয়েতে গুগল করে অথবা হচ্ছে ইউটিউবে আপনারা দেখতে পারবেন যে ওই স্টেপসগুলো কিভাবে করে, অথবা যদি কোনো সাইন নিয়ে যদি কনফিউশন হয় আমাকে জানাতে পারেন। আচ্ছা, একজন জানতে চেয়েছে, ফারহানা দিনা, ফোর্থ ইয়ার স্টুডেন্টদের প্ল্যাব বা এমআরসিপি এক্সামের জন্য প্রিপারেশন টাইম কখন হলে ভালো হয় এবং নাও হোয়াট টু ডু। আচ্ছা, ফোর্থ ইয়ার হচ্ছে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার, এটা এমআরসিপির জন্য না বা প্ল্যাবের জন্য না। প্ল্যাব অথবা এমআরসিপির জন্য প্রিপারেশনটা নেওয়া উচিত ইন্টার্নির সময় থেকে। এটা ইন্টার্নের সময় থেকে, যখন হচ্ছে প্ল্যাব ওয়ান আগে আমি পড়বো, তারপরে হচ্ছে প্ল্যাব টু, আর এমআরসিপি যদি কেউ দিতে চায় ইন্টার্নি কমপ্লিট করেই কিন্তু প্ল্যাব ওয়ানের জন্য বসা যায়, অথবা এমআরসিপি ওয়ানের জন্য বসা যায়। ঠিক আছে, তো আগে আমি যদি এমআরসিপির কথা চিন্তা করি তাহলে হচ্ছে এমআরসিপি ওয়ান দিতে হবে। আর এমআরসিপি টু, যেটা এমআরসিপি টুর দুইটা পার্ট, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে ক্লিনিক্যাল। ক্লিনিক্যালটাকে বলা হয় হচ্ছে পেসেস। এমআরসিপি টুতে বসার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে আপনার এক ইন্টার্নি কমপ্লিট করার পর আরও 1 বছর পর বসতে হবে। ঠিক আছে, ওরা ওরা যেটা প্রিফার করে সেটা হচ্ছে যে আপনার এমবিবিএস পাস করার পর আপনার 2 বছরের ক্লিনিক্যাল নলেজ, সে 2 বছর, 1 বছর হতে পারে ইন্টার্নশিপ, আর 1 বছর হচ্ছে আপনার হচ্ছে ওই ট্রেনিং। এটা তো আমরা যদি হচ্ছে যে কেউ প্ল্যাব রুটে যায় তাহলে ইন্টার্নশিপ কমপ্লিট করা মাত্রই ইন্টার্নশিপের সময় হচ্ছে প্ল্যাবের প্রিপারেশন নিয়ে নিবে। ইন্টার্নশিপ কমপ্লিট করেই প্ল্যাব ওয়ান পরীক্ষা দিয়ে তার ঠিক পরের সেশনে 3 মাস বা 6 মাস পরে প্ল্যাব টু পরীক্ষা দিয়ে প্ল্যাব কমপ্লিট করা যায়। আর পেসেস যেটা এমআরসিপির জন্য কিন্তু অনেক হিউজ নলেজ লাগে, এটা যেহেতু একটা পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন, তাই হচ্ছে যে এম ইন্টার্নশিপ কমপ্লিট করার পর কিন্তু মোটামুটি ধরতে হবে যে আমার 3 বছর লাগবে, যে আমার 3 বছরের মাথায় আমি এমআরসিপি কমপ্লিট করতে পারবো। এটা কিন্তু লেগে থাকতে হবে। এটা লেগে থাকা মানে ফার্স্টে আমি ইন্টার্নশিপের সময় পার্ট ওয়ানের প্রিপারেশন নিলাম, ইন্টার্নশিপ কমপ্লিট করে পার্ট ওয়ান পরীক্ষা দিলাম, তারপর হচ্ছে পার্ট টুর জন্য আমাকে 1 বছর আমি পড়াশোনা করলাম। 1 বছর পড়াশোনা করে আমি পার্ট টু, আর পার্ট টু দেওয়ার 6 মাস পর আমি পেসেস দিতে পারি। কিন্তু যেটা ক্লিনিক্যাল নলেজ ছাড়া পেসেসে বসা একটা বোকামি, অনেক টাকার পরীক্ষা, 4-5 লাখ টাকা খরচ হয়ে যায় পুরা পেসেস পুরা এমআরসিপি কমপ্লিট করতে। তো এত হিউজ কস্ট বিয়ার করা অনেকের পক্ষে সম্ভব না। তাই বলবো যে আপনি যদি মনে করেন যদি আমার প্রিপারেশন ওই মাপের যে আমি পরীক্ষায় বসে পাস করব, তাহলে পেসেস দিতে যাবেন। এটা না হলে একটু টাইম নিয়ে পেসেস দেওয়া ভালো। এটা যেহেতু একটা পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন, নলেজটা ওইরকম থাকা উচিত। আব্দুল্লাহ বলেছে ইন্টার্নের সময় ভাইয়া কিভাবে এমডির জন্য প্রিপারেশন নিব। আচ্ছা, এমডির জন্য প্রিপারেশন যেটা ঠিক ইন্টার্নের সময়ে যে এমডি নিয়ে আমি পরের বার বুঝতে পারবো তা কিন্তু না। ইন্টার্নশিপ কমপ্লিট করার 1 বছর পর আমি এমডিতে বসতে পারবো। ঠিক আছে, এমডিরও ওই ক্রাইটেরিয়া পেসেসের মতো যে ইন্টার্নশিপ কমপ্লিট করার পর আমাকে 1 বছর গ্যাপ থাকতে হবে। এটা কিভাবে করতে হয় প্ল্যাব এমডির প্রিপারেশন, যেটা এমডি কিন্তু বেসিক্যালি ভর্তি অ্যাডমিশন টেস্ট যেটা, এটা হচ্ছে পুরোটাই বেসিক। আমার ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফিফথ ইয়ার পর্যন্ত সব নলেজটাই লাগবে, বিশেষ করে ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, আর এখন যে এখন তো 4টা প্রফ, ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ, এই 3টা প্রফের নলেজ খুবই ভালো থাকতে হবে। আর ক্লিনিক্যাল নলেজ তো লাগবেই, কিন্তু ক্লিনিক্যালের চেয়ে যাদের বেসিক নলেজটা যারা ভালো অ্যাকোয়ার করতে পারবে তারা এমডি তাদের জন্য সহজ। মানে যে আমি এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা দিতে গেলে কিন্তু হচ্ছে যে ক্লিনিক্যালটা মোস্টলি লাগে, যেমন ডেভিডসন কিন্তু অনেকাংশেই এনাফ। কিন্তু এমডি দিতে গেলে আমার সেই বেসিক অ্যানাটমি একদম হচ্ছে যে কোনটার রিলেশনে কি, কোনটার ব্লাড সাপ্লাই কি, নার্ভ সাপ্লাই কি, স্টমাক বেডের রিলেশন কি, এগুলো সব পড়তে হয়। এটা আর বেসিকের সাথে সাথে ক্লিনিক্যালের থেকে কোশ্চেন কিন্তু তুলনামূলক বেসিকের কোশ্চেন যতটা বেশি আসে ক্লিনিক্যাল কোশ্চেন একটু কম আসে।
কম আসে, মানে কম আসে তা না, কিন্তু বেসিকের তুলনায় কম আসে। এই তাহলে অনেক সময় হয়ে গিয়েছে, 1.5 ঘন্টার মতো। আজকের সেশনটা তাহলে শেষ করছি। যদি কারো বিন্দুমাত্র উপকার হয় খুব ভালো লাগবে, আর সমস্যা থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম।